সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার লাইভে চলে আসলাম। যারা লাইভে যোগদান করছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তনিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আবার বলছি, যারা লাইভে যোগদান করছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে যোগদান করছেন প্লিজ আবারও বলছি লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি একটু সময় ক্ষেপণ করছি। আমি চাচ্ছি যারা লাইভে যোগদান করছেন প্লিজ একটু দ্রুততার সহিত যোগদান যেন করে সবাই এরপর থেকে, এবং আপনারা আসলে আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমরা আলোচনা করব লেকচার 15, আর লেকচার 15তে রয়েছে কিন্তু আমাদের মূলত আইন বিভাগ এবং শাসন বিভাগ। ঠিক আছে, আইন বিভাগ এবং শাসন বিভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আবারও বলছি, যারা লাইভে যোগদান করেছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটি একটু আমাকে জানাবেন। আমি ক্লাসটি শুরু করে দিতে চাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা শুরু করে দিতে চাই। আজকে লাইভের অবস্থা বেশ করুণ মনে হচ্ছে, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট আছে। মণিশঙ্কর, আসলে শরীরটা খুব একটা ভালো না, সবাই আমার জন্য প্রে করবেন। ঠিক আছে, যেহেতু এটা দায়িত্ব, ক্লাস নিতেই হবে, সুতরাং নিব এবং আশা রাখি ক্লাস কেমন লাগছে বা ক্লাস পরে অবশ্যই আপনারা জানাবেন। ঠিক আছে, তো আমরা আজকে সংবিধান শেষ করে ফেলেছি, কিন্তু সংবিধান শেষ করলেও শেষ নয়, যে সংবিধান থেকে সব সময় কিন্তু আমাদের আপকামিং ক্লাসগুলোতেও বা আজকে দিয়ে পড়তেই হবে কিন্তু। তো আজকে আমাদের লেকচার 15তে আপনারা কোর্স প্ল্যান দেখে থাকলে দেখবেন এখানে মূলত আলোচনার যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের আইন বিভাগ এবং শাসন বিভাগ, এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে যে কথাটি বলে নিতে চাই যে একটি সংসদীয় সরকার ব্যবস্থার তিনটি স্তর থাকে, তিনটি ভাগ থাকে। সে তিনটি ভাগ হচ্ছে, ফার্স্ট আমি যদি লিখি আইন বিভাগ, ফার্স্ট লিখলাম আইন বিভাগ। সেকেন্ড আমরা যেটি লিখতে চাই সেটি হলো শাসন বিভাগ, এবং আমরা লিখতে চাই থার্ড যেটি, সেটি হলো বিচার বিভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংসদীয় সরকার ব্যবস্থার তিনটি ধাপ বা তিনটি স্তর আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আইন বিভাগ, আমরা দেখেছি শাসন বিভাগ এবং আমরা দেখেছি বিচার বিভাগ। তো আজকে তো আমাদের পড়ার বিষয় কতটি, আজকে কিন্তু আমরা পড়ব মূলত আইন বিভাগ এবং শাসন বিভাগ নিয়ে, আইন বিভাগ এবং শাসন বিভাগ নিয়ে। তাহলে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে সংসদীয় সরকার ব্যবস্থার স্তর কয়টি, তিনটি স্তর রয়েছে, তিনটি ধাপ রয়েছে, পর্যায় রয়েছে। আমরা দেখেছি আইন বিভাগ, আমরা দেখেছি শাসন বিভাগ, আমরা দেখছি বিচার বিভাগ। তো ফার্স্ট আমরা তাহলে আলোচনায় যাব আজকে আমাদের আইন বিভাগ নিয়ে। ঠিক আছে, আসুন তাহলে আমরা আইন বিভাগ নিয়ে আলোচনা শুরু করে দিই। তাহলে এখান থেকে প্রথমে জেনেছি সংসদীয় সরকার ব্যবস্থার কয়টি স্তর রয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থার তিনটি স্তর রয়েছে, বারে বারে বলেছি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এখন প্রশ্ন, আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের মূল কাজ যেটি, সেটি হলো আইন প্রণয়ন করা। কি প্রণয়ন করা? আইন প্রণয়ন করা। আচ্ছা, মানলাম আইন প্রণয়ন করা। আচ্ছা,
তাহলে আরেকটি বিষয় আমরা দেখছি যে আইন বিভাগের মূল কাজ কিন্তু আইন প্রণয়ন করা। আরেকটি ঘটনা বা আরেকটি কাজ আমি বলতে পারি, সেটি হলো যে পুরাতন আইনের পরিবর্তন, মানে কোনো প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন। ঠিক আছে, কোনো আইনের পরিবর্তন বা আমি বলেছি সংশোধন, কোনো আইনের পরিবর্তন বা সংশোধন। আরেকটি বিষয়ে আমরা মাথায় রাখবো, আইন বিভাগে আরেকটি কাজ রয়েছে যে নির্বাহী বিভাগের কাজের কি করা, তদারকি করা। আমরা মাথায় রাখবো যে নির্বাহী বিভাগ বলতে যেটাকে আমি শাসন বিভাগ বলছি, যে শাসন বিভাগের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আরেকটি কাজ আমি বলবো যে শাসন বিভাগের উপর কি রাখা, নিয়ন্ত্রণ রাখা। আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন যে আমাদের ফার্স্ট আজকে আইন বিভাগ নিয়ে আমরা পড়াশোনা করছি। আইন বিভাগের মূল কাজ দেখেছি আইন প্রণয়ন করা, আইনের পরিবর্তন বা সংশোধন করা, শাসন বিভাগের উপরে নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এখন একটি বিষয়, আইন বিভাগ আসলে কি? খুব সিম্পল কথা, যেখানে আইন প্রণয়ন হয়, দেশের জন্য যেখানে আইন প্রণয়ন হয় সেটি আইন বিভাগ। আর আমরা এখন বলবো যে আমরা আইন বিভাগ বলতে যেটাকে বুঝে থাকি সেটি হলো জাতীয় সংসদ। কি বুঝে থাকি? জাতীয় সংসদ। তাহলে একটি বিষয় আমরা দেখতে পেলাম যে আমাদের আইন বিভাগ মানেই কিন্তু আমাদের জাতীয় সংসদ। ইংরেজিতে যেটাকে আমরা হাউস অব দ্য নেশন বলে থাকি, বাংলায় বলছি জাতীয় সংসদ। বিশ্বের অনেক দেশের সংসদকে বিভিন্ন নামে ডাকা হয়। অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে গুরুত্বপূর্ণ দেশগুলোতে এটি পার্লামেন্ট নামে পরিচিত, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এটাকে বলা হচ্ছে জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন, যার প্রতীক আমরা জানি শাপলা। যার প্রতীক কি বলুন তো? শাপলা। তাহলে কখনো পরীক্ষায় প্রশ্ন আসলে জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা। তাহলে বিষয়টা তো ক্লিয়ার হলেন, যেখানে আইন প্রণয়ন হয় সেটি আইন বিভাগ। আর বাংলাদেশে আইন প্রণয়ন হয় কোথায়? আইন বিভাগে হয়। কিন্তু সেই আইন বিভাগকে আমি কি বলেছি? সেই আইন বিভাগকে কিন্তু আমি বলেছি জাতীয় সংসদ। ক্লিয়ার আপনারা? সেই আইন বিভাগকে আমরা কি বলেছি বন্ধুরা? সেই আইন বিভাগকে বলেছি কিন্তু আমরা জাতীয় সংসদ, বা ইংলিশে আমরা বলছি হাউস অব দ্য নেশন। এখন আমরা দেখব যে এই আইন বিভাগের কাজ কি, কিভাবে আইন বিভাগ পরিচালিত হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখব। তার আগে আমরা জানি যে আমাদের আইনসভা, যেটি কিন্তু ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত, আমাদের যেটি পার্লামেন্ট বা আমাদের যেটি হাউস অব দ্য নেশন সেটি ঢাকার কোথায়? সেটি ঢাকার কিন্তু শেরেবাংলা নগরে অবস্থিত। এখান থেকে একটি তথ্য আমরা মাথায় রাখবো বন্ধুরা, সেটি হলো যে 1961 সালে ওই যে চুল খাড়া খাড়া পাকিস্তান ইতিহাসে পড়িয়েছিলাম লৌহ মানব আইয়ুব খান কিন্তু আমাদের আজকে যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আইয়ুব খানের শাসনামলে আমরা দেখেছি 1961 সালে আমাদের যে জাতীয় সংসদ ভবন, আজকে যেটি জাতীয় সংসদ ভবন বলছি আমরা, এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1961 সালে। এবং আমরা জানি যে আমাদের জাতীয় সংসদ ভবনের যিনি স্থপতি, তিনি কিন্তু লুই আইকান। তিনি কে বলেছি? তিনি কিন্তু লুই আইকান। মাথায় রাখবো যে লুই আইকান, ওনার জন্মস্থান কিন্তু এস্তোনিয়া। ওনার জন্মদেশ বা জন্মস্থান কোন দেশ আমি বলেছি? এস্তোনিয়া। কিন্তু পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন। এজন্য আমরা বলি লুই আইকান কোন দেশের নাগরিক, তখন কিন্তু আপনি বলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু লুই আইকান। বাট ওনার জন্মস্থান কোন দেশ? এস্তোনিয়া। ঠিক আছে, লুই আইকানের জন্ম বলেছি কিন্তু এস্তোনিয়া, বাট উনি পরবর্তীতে নাগরিকত্ব পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের। এজন্য আমরা বলি লুই আইকান কোন দেশের নাগরিক? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাহলে এখান থেকে মাথায় রাখতে হবে যে আমাদের জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? আমরা বলেছি আমাদের জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিন্তু আইয়ুব খান 1961 সালে।
দেখেন কোনো স্থাপনা নির্মাণ হলে তার ভিত্তিপ্রস্তর তো দেখা যায় কি হয়, সেই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানই করে থাকেন। তাহলে 61 সাল মানে তো আইয়ুবের শাসনামল। তাহলে আমাদের জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? আইয়ুব খান করেছেন। ঠিক আছে, আচ্ছা আমরা দেখেছি এটা কত সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? 1961 সালে। এবং এই আমাদের জাতীয় সংসদ ভবনের স্থপতি আমরা কাকে বলেছি? আমাদের জাতীয় সংসদ ভবনের স্থপতি কিন্তু আমরা বলেছি বন্ধুরা একজন মার্কিন নাগরিক, মার্কিন স্থপতি লুই আইকান। এবং আমরা ডিজাইনের যদি দেখি উইলকটস এই জাতীয় সংসদ ভবনের ডিজাইন করেছিলেন, আমি একজনের নাম বলেছি হেনরি উইলকটস। আরেকটি নাম আমি লিখতে চাই, সেটি হলো হেনরি উইলকটস। আচ্ছা, হেনরি উইলকটস আমি বলেছি তিনি ডিজাইন করেছেন। ঠিক আছে, ডিজাইন করেছেন। আর এটা স্থপতি, মূল ইঞ্জিনিয়ার আমি বলেছি কিন্তু লুই আইকান। আর একটা ডিজাইনের আরেকজনের নাম দেখেছি হেনরি উইলকটস। তাহলে 1961 সালে জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, কিন্তু পাকিস্তান পিরিয়ডে এটির কার্যক্রম কিন্তু খুব একটা বেশি ত্বরান্বিত হয়নি, অগ্রগতি সাধিত হয়নি। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এই ভবনটির নির্মাণের কাজ অগ্রগতি লাভ করেছে। এবং আমরা জানি বন্ধুরা যে 1982 সালের 28 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি আব্দুস সাত্তার তিনি কি করেছেন? জাতীয় সংসদ ভবনটি উদ্বোধন করেছেন। তাহলে জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে কিন্তু 1961 সালে। যা আমি বলেছি যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে? আইয়ুব খান। ঠিক আছে, কোনো স্থাপনার ভিত্তিপ্রস্তর দেখা যায় যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানই যেহেতু করেন, তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইয়ুব খান। এবং আমি জাতীয় সংসদ ভবনের স্থপতি বলেছি কিন্তু লুই আইকান, মার্কিন নাগরিক, যার জন্মদেশ এস্তোনিয়া, বাট পরবর্তীতে তিনি মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। মার্কিন নাগরিক লুই আইকান এই ভবনটির আমি বলেছি স্থপতি। এবং আমি বলেছি 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুস সাত্তার তিনি কি করেছিলেন? তিনি এই ভবনটি উদ্বোধন করেছিলেন। ওকে, তাহলে 61তে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, উদ্বোধন হলো কিন্তু প্রায় দেখছি 21 বছর পরে 1900 কত সালে বলেছি? 82 সালে এটি উদ্বোধন করেছেন তৎকালীন রাষ্ট্রপতি আমাদের আব্দুস সাত্তার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জাতীয় সংসদই কিন্তু আইন বিভাগ বা আইন পরিষদ, আইন তৈরি হচ্ছে জাতীয় সংসদে, সেটাকেই আমরা জানি আইন বিভাগ নামে। বাট আইন বিভাগকে আমরা কি বলছি? জাতীয় সংসদ নামে ডেকে থাকছি, যেটি কিন্তু ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। ঢাকার কোথায় অবস্থিত? ঢাকার শেরেবাংলা নগরে কিন্তু আমাদের আইন বিভাগ বা আমাদের আইন পরিষদ কিন্তু অবস্থিত। ঢাকার কোথায়? ঢাকার শেরেবাংলা নগরে। 215 একর জমি, 215 একর জমির উপরে কিন্তু আমাদের জাতীয় সংসদ ভবন। তার মানে এই যে জাতীয় সংসদ ভবনের যে এরিয়াটা টোটাল, আমরা তো হয়তো ভিতরে অনেকেই ঢুকিনি, বাহির থেকে আমরা দেখি যে বিশাল একটা গ্রাউন্ডের মধ্যে, তাই না? তো এই জাতীয় সংসদ ভবন যে এরিয়াটা, টোটাল এরিয়াটার আয়তন আমি বলেছি 215 একর জমির উপরে। ঢাকার কোথায় বলেছি? ঢাকার শেরেবাংলা নগরে বলেছি। তবে এই মূল স্ট্রাকচারটা যেটি, সেটি কিন্তু মাত্র 3.44 একর, 3.44 একর। তার মানে মূল যে ভবনটি, ঠিক আছে, মূল যে স্ট্রাকচারটি, কাঠামোটি, সেটি কিন্তু মাত্র 3.44 একর জমির উপরে রয়েছে। তাহলে মোট আয়তন আমি বলেছি জমির 215 একর জমি। তাহলে আমাদের জাতীয় সংসদ ভবনটি 215 একর জমি টোটাল তার এরিয়াটা, এবং মূল স্থাপনাটা কিন্তু রয়েছে মাত্র 3.44 একর জমির উপরে। ঢাকার কোথায়? আবারও বলছি শেরেবাংলা নগরে। আমাদের মূল এই যে পার্লামেন্ট ভবনটি, এটি কিন্তু 9 তলা। কত তলা বিশিষ্ট? এটি মাথায় রাখতে হবে, এটি কিন্তু 9 তলা বিশিষ্ট, যার উচ্চতা কিন্তু 155 ফুট, 155 ফুট, এবং মাথায় রাখবো 8 ইঞ্চি। 155 ফুট এবং কত ইঞ্চি বলেছি? 8 ইঞ্চি। তাহলে দেখুন, যেখানে আমরা মাত্র 5 ফুট 8 ইঞ্চি, সেখানে আমাদের পার্লামেন্ট ভবনটার উচ্চতা কিন্তু 155 ফুট 8 ইঞ্চি। কত বলেছি আমি? 155 ফুট 8 ইঞ্চি কিন্তু আমি বলেছি।
তাহলে রিল্যাক্সে বোঝেন যে আমাদের যেটি আইন পরিষদ, আইন বিভাগ, সেটি হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে 61-তে। কে স্থাপন করেছেন? আমি বলেছি আইয়ুব খান করেছেন। 1982 সালে এটি উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। এই ভবনটির স্থপতি আমি বলেছি মার্কিন স্থপতি লুই আইকান। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখেছি, এটি তো ঢাকার শেরেবাংলা নগরে। টোটাল কত একর জমি রয়েছে আমাদের পার্লামেন্ট? 215 একর জমি, কিন্তু মূল ভবনটা রয়েছে কিন্তু মাত্র 3.44 একর জমির উপরে। এবং আমি বলেছি যে আমাদের পার্লামেন্ট ভবনটা কিন্তু 9 তলা। কত তলা? 9 তলা। এবং মাথায় রাখবেন যার উচ্চতা 155 ফুট 8 ইঞ্চি। ঠিক আছে, গ্রাউন্ড থেকে যার উচ্চতা কত বলেছি? 155 ফুট 8 ইঞ্চি। এবং আমাদের পার্লামেন্ট ভবনের সাথে সংলগ্ন একটি লেক রয়েছে, ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট মানে আসলে অর্ধচন্দ্রাকৃতি বোঝায়। তাহলে আমাদের পার্লামেন্ট ভবনের পাশে যে লেকটি রয়েছে তার নামটি কি? আমরা বলতেই পারি যে আমাদের পার্লামেন্ট ভবনের পাশে যে লেকটি রয়েছে তার নাম কিন্তু ক্রিসেন্ট লেক। ওকে, তাহলে দেখেন 61 সালে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, 82 সালে উদ্বোধন হলো। ঢাকার কোথায় বলেছি? শেরেবাংলা নগরে। কত একর জমি? টোটাল 215 একর জমি। কত তলা এটা? 9 তলা। এর পাশে লেকটির নাম কি? আমি বলেছি ক্রিসেন্ট লেক। এটা স্থপতি কে ছিলেন? মার্কিন স্থপতি, আমি বলেছি লুই আইকান। এটা উদ্বোধন করেছেন কে? তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এই ভবনটি কি করেছিলেন? উদ্বোধন করেছিলেন। তাহলে এটি আমাদের হাউস অব দ্য নেশন, জাতীয় সংসদ, যেটাকে আমরা বলছি আইন বিভাগ। তাহলে এখানে মূল কাজ কি? এখানে মূল কাজ আইন প্রণয়ন করা বা প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করা। তাছাড়া নির্বাহী বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এবং সবসময় মনে রাখবেন যে আমাদের মন্ত্রিসভা তার কাজের জন্য কোথায় জবাবদিহিতা করে? পার্লামেন্টে। আমাদের মন্ত্রীরা তাদের কাজের জন্য কোথায় জবাবদিহিতা করে? পার্লামেন্টে জবাবদিহিতা করে। এক কথায় আমাদের যে শাসন বিভাগ রয়েছে তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বা তার তদারকি করে কে? আমাদের জাতীয় সংসদ। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম মূল স্ট্রাকচারটা। আমি আবারও বলি, এটি উচ্চতা 155 ফুট 8 ইঞ্চি। এটি কিন্তু 9 তলা। এর পাশে লেকটির নাম আমি বলেছি ক্রিসেন্ট লেক। আমাদের পার্লামেন্ট কিন্তু এক কক্ষ বিশিষ্ট। ভারতের যেমন কি রয়েছে? ভারতে আমরা দেখতে পাই ভারতে রয়েছে যেমন রাজ্যসভা, লোকসভা, আবার প্রতিটা স্টেটে কিন্তু বিধানসভাও রয়েছে, তাই কি না? কিন্তু আবার পাকিস্তানেও তাই। যেমন ইংল্যান্ডে রয়েছে, ইংল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজাদের লর্ডস, নিম্নকক্ষ খুব সাধারণ মানে ভাবে মনে রাখি আমরা কমন্স। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ দেখেছি সিনেট, নিম্নকক্ষ দেখেছি রিপ্রেজেন্টেটিভ। তেমনি বাংলাদেশের কিন্তু ওরকমটা নয়। বাংলাদেশের পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট। কেউ আবার ভেবে নেবেন না যে এই 9 তলার মধ্যে কি একটাই রুম আছে, আসলে তা তো না। বাংলাদেশের পার্লামেন্টের কার্যক্রম পরিচালনা হয় কয় কক্ষে? এক কক্ষে, কারণ তার কিন্তু কোনো নিম্নকক্ষ নেই। এই অর্থে বলা হয় বাংলাদেশের পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। ভারতের পার্লামেন্ট তখন হবে দ্বিকক্ষ বিশিষ্ট, ইংল্যান্ডের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, বা পাকিস্তানের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। বাট বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু এক কক্ষ বিশিষ্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম বাংলাদেশের পার্লামেন্ট কত কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। তাহলে আমরা স্ট্রাকচার দেখলাম হ্যাঁ আমাদের পার্লামেন্টের। এখন আমাদের প্রশ্ন, আমরা পার্লামেন্টে ঢুকবো কিভাবে? আমরা পার্লামেন্টে যাব কিভাবে? আসেন সেটা আমরা দেখি। একটি কথা বলে নেই, পার্লামেন্টে তো মূলত কারা যাবেন? পার্লামেন্টে মূলত এমপিরা যাবেন। কারা মূলত পার্লামেন্টে যায়? এমপিরা, অর্থাৎ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, যারা সংসদ সদস্য যারা, তারা পার্লামেন্টে যান। আমাদের পার্লামেন্টে মাথায় রাখবেন 354টি এমপিদের আসন আছে। এমপিদের আসন টোটাল কতটি রয়েছে? এমপিদের আসন রয়েছে কিন্তু 354টি। কিন্তু আমাদের তো 354 জন এমপি নেই। আপনারা সবাই খুব ভালো করে জানেন যে আমাদের এমপি রয়েছেন বর্তমানে 350 জন। কতজন? 350 জন এমপি রয়েছে, কিন্তু টোটাল আসন আছে এমপিদের জন্য কতটি? 354টি। কতটি আছে? 354টি আসন এমপিদের জন্য রয়েছে। আমি বলেছি তার মধ্যে বর্তমানে এমপি আছেন 350 জন, এটা আমরা পরিষ্কারভাবে জানি। এবং জনগণের ভোটে নির্বাচিত এমপি আছেন কিন্তু 300 জন। কতজন আছেন? 300 জন আছেন। আর 50টি তো আপনারা জানেন নারী আসন সংরক্ষিত আছে, আরও 25 বছর থাকবে, যেটা সংবিধানের 17তম সংশোধনী দ্বারা নির্ধারিত হয়েছে যে এই 50টি নারী আসন আরও 25 বছর থাকবে। তার মানে আপাতত টেনশন নাই, 354টা মোট আসন আছে, কিন্তু আমাদের বর্তমানে এমপি আছেন 350 জন। যদি বলে জনগণের ভোটে কতজন আছে, তখন বলেন জনগণের ভোটে আছে 300 জন। আর নির্বাচিত মনোনীত নারী আসন কতটি? তখন আপনারা বলেন 50টি। ওকে,
আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা জাস্ট আমাদের যে আইন বিভাগ বা আমাদের যেটা আইনসভা, সেই আইনসভাকে আমরা একটু বাহির থেকে দেখলাম যে আমাদের আইনসভাটা বাহির থেকে দেখতে কেমন। তাহলে বাংলাদেশে যে কোনো আইন কোথায় প্রণয়ন হয়? বাংলাদেশে যে কোনো আইন প্রণয়ন হয় কিন্তু আমাদের এই আইনসভাতে। এখন আমরা এই আইনসভাতে কিভাবে যাব আসলে সেটা একটু দেখবার আমরা চেষ্টা করি। আজকে কত তারিখ? ধরেন আজকে আমরা জানি 22 সেপ্টেম্বর। আজকে 22 সেপ্টেম্বর 2000 কত সাল? 2021 সাল। ধরে নেন আজকে জাতীয় সংসদ নির্বাচন হলো। তার আগে একটা কথা বলে নেই, আমি একটু আগে বলেছি যে বর্তমানে এমপি আছেন কতজন? 350 জন। এটা আমরা জানি। জনগণের ভোটে নির্বাচিত 300 জন, আর সংরক্ষিত নারী আসন আমরা বলেছি 50। তাহলে ইন টোটাল আসছে কত? 350। আচ্ছা, এখন প্রশ্ন, আমাদের 1 নং আসন শুরু হয়েছে কিন্তু পঞ্চগড় থেকে। যদি কখনো পরীক্ষায় আসে জাতীয় সংসদের 1 নং আসন কোনটি, তখন আপনি বলবেন পঞ্চগড়। 1 নং আসন কোনটি জাতীয় সংসদের? পঞ্চগড়। আর জাতীয় সংসদের যদি বলা হয় 300 নং আসন কোনটি, জাতীয় সংসদের 300 নং আসন কিন্তু বান্দরবান। তাহলে 1 নং আসন বলেছি পঞ্চগড়, আর 300 নং আসন কিন্তু বান্দরবান। ঠিক আছে, 300 নং আসন কোনটি? বান্দরবান। 1 নং আসন কোথায়? 1 নং আসন আমি বলেছি পঞ্চগড়। তার মানে পঞ্চগড় দিয়ে শুরু হয়েছে, শেষ হলো কোথায় গিয়ে? বান্দরবানে গিয়ে শেষ হয়েছে, যেটি 300 নং আসন কোথায়? বান্দরবান। এবার একটি কথা শুনুন, আমাদের সাধারণত দেখা যায় যে আমাদের জেলাগুলোতে 5টা বা 6টা করে সংসদীয় আসন থাকে। যে ধরেন বগুড়া এত, বগুড়া 1, বগুড়া 2, বগুড়া 3, এভাবে 5টা 6টা করে সংসদীয় আসন সাধারণত থেকে থাকে। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি সংসদীয় আসন আছে কিন্তু ঢাকা জেলাতে। কোথায় আছে? ঢাকা জেলাতে 20টি আসন রয়েছে। তাহলে ঢাকা জেলাতে কয়টি আছে? 20টি আসন, যেখানে আমাদের জেলাতে সর্বোচ্চ 6টা নয় থাকলাম, 6টা আছে মেনে নিলাম, কিন্তু ঢাকাতে কতটি আছে? 20টি সংসদীয় আসন আছে। তাহলে যদি কখনো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আমাদের বাংলাদেশে সংসদীয় আসন বেশি কোন জেলাতে, তখন আপনারা বলবেন ঢাকা জেলাতে কিন্তু সংসদীয় আসন সবচেয়ে বেশি আছে। কতটি আছে? ঢাকা জেলাতে আছে কিন্তু 20টি। এখান থেকে একটি কথা বলে দিতে চাই যে এই ঢাকা জেলাতে 20টি, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু 15টা রয়েছে। তার মানে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে এমপি কতজন আছে? 15 জন এমপি রয়েছে। ইন টোটাল ঢাকা জেলাতে আমরা দেখেছি কতটি? জেলাতে দেখেছি 20টি। আর ঢাকা সিটি কর্পোরেশন আয়তনের মধ্যেই উত্তর দক্ষিণ যে সিটি কর্পোরেশন রয়েছে, সেই উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যেই 15 জন এমপি আছে। তাহলে কোন জেলায় সংসদীয় আসন সবচেয়ে বেশি? আমরা বলবো ঢাকা জেলায় সংসদীয় আসন সবচেয়ে বেশি। কতটি? আপনি তখন বলেন 20টি। কিন্তু যদি প্রশ্ন ঘুরিয়ে বলি সিটি কর্পোরেশনের মধ্যে কয়জন এমপি আছেন, কয়টি সংসদীয় আসন আছে, আপনারা বলবেন সিটি কর্পোরেশনের মধ্যে 15টি রয়েছে। আর সবচেয়ে কম কোথায় রয়েছে? ভাই সবচেয়ে কম 3টি জেলাতে রয়েছে। আর সেই 3টি জেলা মনে রাখা খুব সহজ, পার্বত্য 3টি জেলা। পার্বত্য 3টি জেলা আমরা জানি রাঙামাটি, আমরা জানি বান্দরবান এবং খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই যে পার্বত্য 3টি জেলা আমরা দেখলাম, এই পার্বত্য 3টি জেলাতে মাত্র 1টি করে আসন রয়েছে। মাত্র কতটি করে? তাহলে আমি যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা যদি প্রশ্ন পাই যে আমাদের সংসদীয় আসন কম কোন কোন জেলায়, বা কোন হয়তো 4টা জেলা দিল, তার মধ্যে একটা জেলা এর মধ্যে থেকে পড়ে গেল, পার্বত্য 3টা জেলা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। তাহলে আমাদের সংসদীয় আসন কম 3টা জেলায়, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। মাত্র কয়টা করে? মাত্র 1টা করে। তার মানে পুরো রাঙামাটি জুড়ে একজনই এমপি। যেমন আমাদের এরিয়াতে হয়তো 6টা আসনে 6 জন এমপি, আমাদের জেলাগুলোতে, ঢাকাতে সেখানে 20 জন এমপি ঢাকা জেলাতে, তেমনি পুরো রাঙামাটি মিলে একজন এমপি, পুরো বান্দরবান মিলে একজন এমপি, পুরো খাগড়াছড়ি মিলে একজন এমপি। তাহলে সংসদীয় আসন সবচেয়ে কম আছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই 3টি জেলাতে 1টি করে। বেশি আছে কোথায় দেখেছি? ঢাকাতে। তাহলে এভাবে ইন টোটাল কাউন্ট করলে আমরা দেখি যে আমাদের সংসদীয় আসন আছে কতটি? 300টি।
তার মানে জনগণের ভোটে নির্বাচিত আসন কতটি? 300টি। আমাদের সংসদীয় আসন আছে 300টি, কিন্তু আমাদের মেম্বার অফ দ্য পার্লামেন্ট কিন্তু 300 কতজন? 50 জন। কারণ ওই যে 50টি নারী আসন কি আছে? সংরক্ষিত রয়েছে। 50টি নারী আসন কি রয়েছে? সংরক্ষিত রয়েছে। সমাজের বিশেষ নারীদেরকে, যারা সমাজে লিডিং পজিশনে রয়েছে, সে ধরনের নারীদেরকে কিন্তু এই 50টি আসনে কি দেওয়া হয়? মনোনয়ন দেওয়া হয় বা সংসদ সদস্য পদ হিসেবে সুযোগ দেওয়া হয়। তাহলে সংরক্ষিত নারী আসন কতটি রয়েছে? 50টি, যেটি কিন্তু নারীর ক্ষমতায়নে খুব বড় ভূমিকা পালন করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই যে হাউস অফ দ্য নেশন পার্লামেন্ট, এই পার্লামেন্টের মধ্যে বর্তমানে কতজন যেতে পারতেছেন? 350 জন যেতে পারছেন। আর জনগণের ভোটাভুটিতে যাচ্ছেন কিন্তু 300 জন। তাছাড়াও সংরক্ষিত নারী আসন 50 জন, যে মোট 350 জন যাচ্ছেন। এখন এই 350 জন বা নির্বাচিত 300 জন কিভাবে যাবেন সেটা আমরা একটু এবার কি করব, দেখবার চেষ্টা করব। তাহলে এখানে আমরা দেখেছি কিন্তু যে আমাদের পার্লামেন্টের আসন সবচেয়ে বেশি কিন্তু ঢাকাতে 20টি, আর কম পার্বত্য 3টি জেলাতে মাত্র 1টি করে। আজকে নির্বাচন হলো, আজকে জাতীয় সংসদ নির্বাচন হলো। ধরেন এই নির্বাচনে দুটো দল আমরা দেখি, একটি দল হচ্ছে ধরেন এম, আরেকটি দল ধরলাম এন। হ্যাঁ, তো দেখা গেল এম আর এন, এম দলটি পেল ধরেন 300 আসনের মধ্যে পেল ধরেন আমরা ধরলাম 210টি আসন, আর এন দল পেল তাহলে কতটি আসন? ধরলাম 90টি আসন। তাহলে 300 আসন নির্বাচন হলো। এম আর এন দল, এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলো। এম দল পেল 210 জন, এন দল পেল মাত্র 90টি আসন। এখন প্রশ্ন কি দাঁড়াচ্ছে? আজকে নির্বাচন হলো, এই নির্বাচন হওয়ার ঠিক 30 দিনের মাথায়, নির্বাচনে হওয়ার থেকে ঠিক সর্বোচ্চ কয় দিনের মাথায়? সর্বোচ্চ মাথায় রাখতে হবে 30 দিনের মাথায় রাষ্ট্রপতি পার্লামেন্ট অধিবেশন আহ্বান করে বসবেন। তাহলে বন্ধুরা, এত কষ্ট করে নির্বাচন হলো, এতই কষ্ট গেল, ঠিক আছে, এমপিদের মাঠে ময়দানে তারা কতই না পরিশ্রম করলো, বাড়ি বাড়ি গেল, ভোট চাইলো, ঠিক আছে, এবার তারা নির্বাচিত হলো। একটু আরামায়েশ, কিসের আরামায়েশ? কোনো আরামায়েশ নেই। নির্বাচনের ঠিক 30 দিনের মধ্যে কে ডেকে পাঠাবেন? রাষ্ট্রপতি পার্লামেন্ট অধিবেশন আহ্বান করবেন। তাহলে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যেটা আমরা শাসন বিভাগে গিয়ে দেখব। আগে একটু পড়ে নিলাম যে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। আর জাতীয় সংসদ নির্বাচনের ঠিক কত দিনের মধ্যে? ঠিক 30 দিনের মধ্যে কিন্তু আহ্বান হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল 7 মার্চ 1973 সালে। ঠিক আছে, সংবিধান প্রণয়ন হলো 72 সালে, আর সেই সংবিধানের আলোকে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হলো 7 মার্চ 1973 সালে, যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল কিন্তু আওয়ামী লীগ। এবং আপনারা জানেন যে সেই জাতীয় সংসদ নির্বাচনের পরে যখন সংসদ অধিবেশন বসেছিল, সেই সংসদ অধিবেশনের নেতা ছিলেন কিন্তু বঙ্গবন্ধু। কে ছিলেন? বঙ্গবন্ধু। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নেতা তাহলে কে ছিলেন? প্রথম জাতীয় সংসদের নেতা ছিলেন কিন্তু বঙ্গবন্ধু। 1973 সালের 7 মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদ কি হয়েছে? নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো। প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আপনারা তো জানেন, প্রধানমন্ত্রী কিন্তু সংসদের নেতা হন। প্রধানমন্ত্রী সংসদের কি হন? নেতা হন। সো বঙ্গবন্ধু ছিলেন প্রথম সংসদের নেতা, এবং বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা চালু হবার পরে তিনি ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী। তাহলে আমরা দেখতে পেলাম নির্বাচন হলো, নির্বাচনে এম দল জয়লাভ করলো, বিরোধী দলে গেল এন। এবং আমরা দেখেছি যে নির্বাচনে ঠিক 30 দিনের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি পার্লামেন্ট অধিবেশন কি করেছেন? আহ্বান করেছেন। ওকে, শুধু আহ্বান নন, রাষ্ট্রপতি চাইলে পার্লামেন্ট ভেঙে দিতে পারেন বা স্থগিত করে দিতে পারেন। তার মানে অধিবেশন আহ্বান, স্থগিত বা ভঙ্গ কে করতে পারেন? রাষ্ট্রপতি কিন্তু করতে পারেন। তাহলে নির্বাচনে কত দিনের মধ্যে ডেকে পাঠিয়েছেন? নির্বাচনের ঠিক 30 দিনের মধ্যে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা, ঠিক আছে।
আমাদের বলতে এমপিদেরকে। আচ্ছা ঠিক আছে, তারপরে এমপিরা আসলেন, প্রথম অধিবেশন বসলো, আলাপচারিতা হলো, ঠিক আছে, পরিচয় পরিচিতি পর্ব যাই হোক শেষ হলো, অধিবেশন শেষ হলো। কিন্তু এরপর থেকে একটি অধিবেশন শেষ হওয়ার পরে আরেকটা অধিবেশনের মধ্যে গ্যাপ থাকবে মাত্র 60 দিন। তাহলে যে অধিবেশনটা শেষ হবে ঠিক তার 60 দিনের মধ্যে আবার পার্লামেন্টে কি বসবে, আবার পার্লামেন্টে অধিবেশন বসবে। তার মানে 2 অধিবেশনের মধ্যে বিরতি থাকে কতদিন? 2 অধিবেশনের মধ্যে বিরতি থাকে মাত্র 60 দিন। আর নির্বাচনের প্রথমে যেতে হয়, আমরা দেখেছি প্রথম যেতে হয় কত দিনের মধ্যে? প্রথম যেতে হয় কিন্তু 30 দিনের মধ্যে। তারপরে 2 অধিবেশনের বিরতি কত দিন থাকে? 2 অধিবেশনের বিরতি থাকে 60 দিন। একটা অধিবেশন শেষ হওয়ার থেকে আবার ঠিক 60 দিনের মধ্যে আবার কি হবে? 60 দিনের মাথায় আবার অধিবেশন বসবে। সো 2 অধিবেশনের বিরতি কত দিন? 60 দিন। আমাদের জাতীয় সংসদ কোরাম হয় কিন্তু 60 জনে। কত জনে? 60 জনে। আমি এর আগের ক্লাসেও একটি কথা বলেছিলাম। আমি কি বলেছিলাম বন্ধুরা? যে আন্তর্জাতিক একটি রুলস আছে, কোন সভা সমিতিতে 5 ভাগের 1 ভাগ মানুষ থাকতে হবে। সো আমাদের নির্বাচিত আসন যেহেতু 300টি, তাহলে 300কে যদি 5 দিয়ে ভাগ করেন কত হয়? 60 হয়। তাহলে কোরাম হয় কত জনে? আমাদের পার্লামেন্ট অধিবেশন কোরাম হয় 60 জনে, ঠিক আছে। কোরাম কত জনে হয়? 60 জনে হয়। আরেকটি বিষয় মাথায় রাখবো, স্পিকারের অনুমতি ব্যতীত একজন এমপি সংসদ সদস্য তিনি 90 দিন কি করতে পারেন? বাহিরে থাকতে পারেন। তাহলে স্পিকারের অনুমতি ব্যতীত একজন এমপি কতদিন বাইরে থাকতে পারেন? 90 দিন। সেটা যদি 90 ক্রস করে ফেলে তার সংসদ সদস্যপদ কিন্তু কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তাহলে কেউ কি আর চাইবে তার সংসদ সদস্যপদ বাতিল হোক, আবার নির্বাচন করা লাগবে? তো আগেকার বিরোধী দলগুলো ঠিক ওইভাবে পার্লামেন্টে যেতে চাইতো না। যখন দেখতো তার প্রায় 90 দিন হয়ে যাচ্ছে তখন সে যাইতো, গিয়ে হাজিরা দিলেই তো আবার সুবিধা, ঠিক আছে, আবার কি করা যেতে পারে? আবার বাইরে থাকা যেতে পারে। তাহলে আমরা দেখেছি যে একজন সংসদ সদস্য এমপি তিনি স্পিকারের অনুমতি ব্যতীত কত দিন বাইরে থাকতে পারেন? 90 দিন তিনি কিন্তু সংসদের বাইরে থাকতে পারেন। বাট 91 দিন হয়ে গেলে কিন্তু তার সংসদ সদস্যপদ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম নির্বাচনের প্রথম 30 দিনের মধ্যে যেতে হয়। 2 অধিবেশনের মধ্যে বিরতি আমরা দেখেছি কতদিন? 2 অধিবেশনের মধ্যে বিরতি দেখেছি কিন্তু আমরা 60 দিন। আমরা দেখেছি সংসদ অধিবেশন কোরাম হয় কত জনে? 60 জনে, মানে 60 জন থাকতেই হবে, না হলে অধিবেশন কোরাম হবে না। এবং আমরা দেখেছি কিন্তু আরেকটি ব্যাপার, যে স্পিকারের অনুমতি ব্যতীত কতদিন বাইরে থাকতে পারবেন? 90 দিন এমপিরা বাইরে থাকতে পারবেন। বাট 91 দিন হলে তার সংসদ সদস্যপদ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এখান থেকে আরেকটি বিষয় মাথায় রাখবেন, কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা কোনো সংসদীয় আসন যদি শূন্য হয় তাহলে ঠিক 90 দিনের মধ্যে কিন্তু সে আসনে বা দেশে কি করতে হবে? নির্বাচন করতে হবে। সংসদ ভেঙে যাওয়ার ঠিক কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে? 90 দিন। তার মানে 3 মাসের মধ্যে আবার নির্বাচন করতে হবে। আবার দেখেন অনেকজন রানিং এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট কিন্তু মারা যান, আমরা দেখি। তো তার যে মৃত্যু হয় তাহলে ঠিক 90 দিনের মধ্যে সেই আসনে কিন্তু আবার উপনির্বাচন হবে, ঠিক 90 দিনের মধ্যে। তেমনি সংসদও ভেঙে যাওয়ার ঠিক কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে? 90 দিনের মধ্যে। সেটা তত্ত্বাবধায়কের আমলেও 90 দিন ছিল, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা আছে, সেখানেও 90 দিনের মধ্যে কি করতে হবে? নির্বাচন করতে হবে। তাহলে সংসদ ভেঙে যাওয়ার কত দিনের মধ্যে পুনরায় নির্বাচন করতে হয়? 90 দিনের মধ্যে পুনরায় কি করতে হয়? নির্বাচন করতে হয়। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম। আমরা সংসদের কিছু নিয়মাবলী আমরা আগে বাইরের স্ট্রাকচার থেকে দেখলাম, এবার ভিতরে যে ঢোকার নিয়মাবলীগুলো কি, শর্তগুলো কি, সেগুলো দেখলাম। আমরা দেখেছি 30 দিনের মধ্যে, নির্বাচনের 30 দিনের মধ্যে প্রথম অধিবেশন বসবে, পার্লামেন্ট বসবে। এবং মাথায় রাখতে হবে একটি কথা, যে তারপর থেকে একটি অধিবেশন থেকে আরেকটি অধিবেশনের বিরতি থাকবে কতদিন? 60 দিন। কোরাম হবে কত জনে? 60 জনে। এবং আমি বলেছি যে স্পিকারের অনুমতি ব্যতীত কতদিন বাহিরে থাকতে পারবেন? 90 দিন কিন্তু কি করতে পারবেন? বাহিরে থাকতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় শিখে নিলাম যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নেতাকে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নেতা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সময় এই প্রশ্নটি এসেছে যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়েছে? 1973 সালের 7 মার্চ। এবার ধরেন পার্লামেন্ট অধিবেশন বসলো, তাই কি না? সবার সামনে আমরা দেখে থাকি কে বসে থাকেন? স্পিকার বসে থাকেন। সবার সামনে কে বসে থাকেন? স্পিকার বসে থাকেন, তাই কি না? আর এগুলো তো আমরা জানি যে এগুলো বিভিন্ন, এখানে এমপিদের কি থাকে? এমপিদের আসন থাকে এগুলোতে, তাই কি না?
আচ্ছা, এখন একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে এখানে কারা বসে থাকেন, ধরেন এখানে এমপিরা বসে থাকেন, তাই কি না? আচ্ছা ঠিক আছে, তাহলে জাতীয় সংসদ বসেছে, লক্ষ্য করে দেখবেন যখন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে কথা বলেন, যখন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে কথা বলেন তিনিও কিন্তু বলেন মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। তার মানে সংসদের সভাপতি, যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে যে আমাদের যে জাতীয় সংসদ তার সভাপতিকে, আমরা মাথায় রাখবো জাতীয় সংসদের সভাপতি কিন্তু স্পিকার। কে হবেন? স্পিকার। বা সংসদের যে কার্যপ্রণালী, এই কার্যপ্রণালী নিরূপণ করে কিন্তু স্পিকার। হ্যাঁ, সংসদ পরিচালনার জন্য যে কার্যপ্রণালী সেটা নিরূপণ করেন কে? স্পিকার। তার মানে জাতীয় সংসদের সভাপতি তাহলে কে? সভাপতি কিন্তু স্পিকার। এবং মাথায় রাখতে হবে যে জাতীয় সংসদের নেতা যদি বলেন নেতাকে, হ্যাঁ যদি বলেন নেতাকে তখন আপনি বলেন প্রধানমন্ত্রী। নেতাকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী। এবং প্রতি বছর পার্লামেন্টের শুরুতে, প্রতি বছর যখন পার্লামেন্টের ফার্স্ট অধিবেশন বসে সেই অধিবেশনে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত হন। একটা অধিবেশন মানে পার্লামেন্টের শুরুতে বা প্রতি বছর যখন বছরের শুরুতে যখন যে অধিবেশনটি বসে সেই প্রথম অধিবেশনে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কি হন? মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত হন। তাহলে আমাদের জাতীয় সংসদের সভাপতি বললে কিন্তু স্পিকার। দেখেন না, সংসদ সদস্যরা কথা বলে মাননীয় স্পিকার আমাকে একটু 2 মিনিট দিন, বা স্পিকার বলে দেন যে মাননীয় সংসদ সদস্য আপনার সময় 5 মিনিট। এবার 5 মিনিট যেই হয়ে যেতে নেয় তখন কিন্তু স্পিকার ওয়ার্নিং দেয় মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ। তারপরেও যখন শোনে না, আরও বেড়েই যাচ্ছে, তখন কিন্তু স্পিকার পুটুস করে সুইচ বন্ধ করে দেয়। তার মানে সংসদের সবার সামনেই মাইক্রোফোন আছে, চাইলেই কিন্তু কথা বলতে পারবে না। হ্যাঁ, ওটা নিরূপণ করে দেবেন স্পিকার। স্পিকার যখন আপনার লাইনের সংযোগটা দেবেন তখনই আপনি কি করতে পারবেন? কথা বলতে পারবেন। তাহলে জাতীয় সংসদের সভাপতিকে, জাতীয় সংসদের সভাপতি কিন্তু স্পিকার। আর নেতা বললে কি হবে? নেতা বললে হবে কিন্তু প্রধানমন্ত্রী। আর এখান থেকে একটি বিষয় আমরা শিখেছি যে এই অধিবেশন আহ্বান করেছেন কে? জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। এবং আমি যদি বলি যে অধিবেশন স্থগিত বা ভঙ্গ কে করে দিতে পারেন? রাষ্ট্রপতি করে দিতে পারেন। আমাদের জাতীয় সংসদে এখন পর্যন্ত 2 জন বিদেশি রাষ্ট্রপ্রধান তারা কিন্তু বক্তব্য রেখেছেন। দুটোই 1974 সালে, আপনারা মাথায় রাখবেন 1974 সালে একই বছরে 2 জন রাষ্ট্রপ্রধান কি করেছেন? আমাদের জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন। ফার্স্ট হচ্ছেন জোসেফ মার্শাল টিটো, আমি সংক্ষেপে লিখি টিটো, জোসেফ মার্শাল আমরা লিখে ফেলেছি টিটো। জোসেফ মার্শাল টিটো তিনি যুগোস্লাভিয়ার, তিনি কি ছিলেন? তিনি কিন্তু যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন, জোসেফ মার্শাল টিটো। যখন আপনারা নিশ্চিত আন্তর্জাতিক অঙ্গনে ন্যাম পড়েছেন, নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যাম পড়েছেন, সেই ন্যাম পড়তে গিয়ে আপনারা দেখেছেন যে ন্যাম গঠনের উদ্যোক্তার মধ্যে কিন্তু জোসেফ মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার। তিনি কিন্তু কি করেছেন? 1974 সালে আমাদের সংসদে বক্তব্য রেখেছেন। আরেকজন পরবর্তীতে আমাদের সংসদে 74 সালে বক্তব্য রেখেছিলেন, তিনি ভিবি গিরি, ভারতের রাষ্ট্রপতি ভিবি গিরি। তাহলে 2 জন রাষ্ট্রের প্রধান আমাদের জাতীয় সংসদে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। একজন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো, আরেকজন দেখেছি কিন্তু আমরা ভারতের প্রেসিডেন্ট ভিবি গিরি। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন সময়েও কিন্তু ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভিবি গিরি। ঠিক আছে, তাহলে জোসেফ টিটো এবং ভিবি গিরি তারা আমাদের সংসদে কি করেছেন? বক্তব্য রেখেছেন। তাহলে ক্লিয়ার হলাম, সংসদের সভাপতি স্পিকার, সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি, স্থগিত ভঙ্গ করে দিতে পারেন রাষ্ট্রপতি। এবং আমরা দেখেছি সংসদের নেতা কিন্তু প্রধানমন্ত্রী। তার মানে সংসদে কোনো আইন পাশের জন্য জোরালো বক্তব্য কে দেন? কোনো আইন পাশের জন্য জোরালো বক্তব্য দেন কিন্তু প্রধানমন্ত্রী। ঠিক আছে, কে জোরালো বক্তব্য দেন? প্রধানমন্ত্রী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে আছেন, লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক আছে কিনা, ক্লাসটা কেমন লাগছে, আমি কি বোঝাতে পারছি? কেমন লাগছে অনুভূতিটা একটু ব্যক্ত করুন। আমি আবার একটু মনিটরটা দেখে আসি যে আপনাদের অনুভূতি কি, পড়া কি বুঝতে পারছেন কিনা, কেমন লাগছে একটু জানান। আমি দেখে এসে আবার শুরু করে দেই বন্ধুরা। মণিশঙ্কর লিখেছেন টিটো 1973। হ্যাঁ মণিশঙ্কর, টিটো 73 এটা আপনি কোথায় পেয়েছেন? একটু রেফারেন্সটা আমাকে দেবেন প্লিজ দয়া করে। যে মণিশঙ্কর টিটো জোসেফ মার্শাল টিটো 73 লিখেছেন, প্লিজ একটু আমাকে রেফারেন্সটা দেবেন যে টিটো 73 কোথা থেকে এটা দেখেছেন, একটু আমাকে জানাবেন প্লিজ। যারা লাইভে আছেন প্লিজ
যারা লাইভে আছেন প্লিজ আপনাদের ক্লাসটি কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা একটু কমেন্ট দেখে আবার আমরা কি করি, ক্লাসের মধ্যে প্রবেশ করি। প্লিজ একটু আমাকে জানান আপনাদের কেমন অনুভূতি লাগছে, ক্লাসটা কেমন লাগছে। অসংখ্য ধন্যবাদ। যাক, অসংখ্য ধন্যবাদ যে একজন প্রশ্ন করেছেন ন্যামটা কি। নো প্রবলেম, এটা আন্তর্জাতিক অঙ্গনে পড়বেন ন্যাম কি। হ্যাঁ, জোট নিরপেক্ষ আন্দোলন, এটা তো এখন সময় মানে আলোচনা করতে সময় আসলে পাওয়া যাবে না ওইভাবে। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে বিদেশিরা যে ভাষণ দিয়েছিলেন, হ্যাঁ বিদেশিরা যে ভাষণ দিয়েছিলেন আসলে তারিখ কত ছিল, মানে কোন তারিখে তারা আসলে কি করেছেন, ভাষণ দিয়েছেন, এটা আমাকে প্রশ্ন আপনারা করেছেন আর কি। তো আমরা সবাই জানি যে ফার্স্ট ভাষণ কে দিয়েছিলেন, ফার্স্ট ভাষণ দিয়েছিলেন কিন্তু ভিবি গিরি। হ্যাঁ, তো ভিবি গিরি ভাষণটা দিয়েছিলেন জানুয়ারি মাসে যতটুকু জানি, ঠিক আছে। এই স্পেসিফিক তারিখগুলো আসলে হয়তো বা ইনস্ট্যান্ট আমি বলতে পারছি না স্পেসিফিক তারিখ যে, তবে খুব সম্ভবত আমি একটু মেনশন করি 31 জানুয়ারি 1974 সালে। হ্যাঁ, 31 জানুয়ারি 1974 সালে আসলে ভিবি গিরি দিয়েছিলেন ভাষণ। আর খুব সম্ভবত 18 জুন 1974 সালে। তাহলে একজন 31 জানুয়ারি, ঠিক আছে, একজন 31 জানুয়ারি 1974 যিনি ভিবি, আমি বলেছি জোসেফ মার্শাল টিটো, এবং আরেকজনের কথা বলেছি আমি ভিবি গিরি যিনি 18 জুন। তারপর আপনারা একটু বইয়ে মিলিয়ে নেবেন আর কি, ঠিক আছে। তাহলে আমি বলেছি 31 জানুয়ারি এবং 18 জুন, ঠিক আছে। 31 জানুয়ারি, টিটো ছিলেন 31 জানুয়ারি। হ্যাঁ, একটু বই দেখে নেবেন, আমি তারপরে বলছি। আর ভিবি গিরি সম্ভবত 18 জুন। হ্যাঁ, দুজনই 74 সালে, 31 জানুয়ারি আর 18 জুন। এই বিষয়টা আপনারা একটু কি করে নেবেন, একটু প্লিজ দেখে নেবেন আর কি। হ্যাঁ, তো তাহলে আসুন, আরেকজন লিখেছেন যে সংসদে ঢোকে কিভাবে। ভাই, সংসদে তো ওই যে বললাম নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন যখন হয়, হ্যাঁ 5 বছর অন্তর অন্তর, একটা সংসদের মেয়াদ তো 5 বছর থাকে। যখন 5 বছর অন্তর অন্তর নির্বাচন হয়, নির্বাচনে যারা জয়লাভ করে, এই 300 আসনে যারা জয়লাভ করে তারাই তো পার্লামেন্টে যায়। আর সেই পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেন কে, আমি বলেছি আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি। পার্লামেন্টে ঢোকার পরে আমরা দেখেছি পার্লামেন্টের সভাপতিকে, সভাপতি দেখেছি কিন্তু স্পিকার। আর পার্লামেন্টের নেতা আমি কাকে বলেছি, নেতা বলেছি প্রধানমন্ত্রীকে। একটি বিষয় মাথায় রাখতে হবে বন্ধুরা, পার্লামেন্টে যখন বসে বা যখন মন্ত্রিসভা গঠন হয়, যখন মন্ত্রিসভা গঠন হয়, ধরেন এই 300 জন পার্লামেন্টে গেলেন, 300 জনই তো আর কি হয় না, মন্ত্রী হয় না। 300 জনই তো আর মন্ত্রী হন না, তাই না? দেখা গেল 300 জনের মধ্য থেকে প্রধানমন্ত্রী তার ইচ্ছা মাফিক 40 জনকে মন্ত্রিত্ব দিলেন। যখন এই 40 জন 300 জনের মধ্য থেকে মন্ত্রী হয়ে গেলেন, মন্ত্রী হয়ে যাওয়া মানে কিন্তু সরকারের লোক হয়ে যাওয়া। আপনারা তো জানেন দেশ চালাচ্ছেন কারা, মন্ত্রীরা তো চালাচ্ছেন। তাহলে মন্ত্রী মানে কার লোক হয়ে যাওয়া, সরকারের লোক হয়ে যাওয়া। তাহলে পার্লামেন্টে সব এমপি কি মন্ত্রী? না, সব এমপি তো মন্ত্রী না। আমি বলেছি 300 জনের মধ্যে থেকে হয়তো প্রধানমন্ত্রী 40 জনকে মন্ত্রিত্ব দিলেন। তাহলে সব এমপি কি মন্ত্রী? না। বাট মোটামুটি আমরা জানি সব মন্ত্রীরই প্রথম পরিচয় তারা কিন্তু এমপি। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী চাইলে 1/10 কি নিতে পারেন, 10 ভাগের 1 ভাগ টেকনোক্রেট মন্ত্রী নিতে পারেন। প্রধানমন্ত্রী চাইলে 10 ভাগের 1 ভাগ। যেমন আমরা জানি 2008-এ যখন আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হলো, 2009-এ যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, সেই সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন ব্যারিস্টার শফিক, আইনমন্ত্রী। ব্যারিস্টার শফিক কিন্তু তিনি জনগণের ভোটে নির্বাচিত এমপি নন, টেকনোক্রেট হিসেবে শেখ হাসিনা কি করেছিলেন, ব্যারিস্টার শফিককে মন্ত্রিত্ব দিয়েছিলেন। তাহলে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে সরকার, প্রধানমন্ত্রী চাইলে
1/10 টেকনোক্রেট মন্ত্রী নিতে পারেন। তো আমার প্রশ্ন, মোটামুটি সব মন্ত্রীরই প্রথম পরিচয় তারা কিন্তু একজন কি, তারা এমপি, বাট সব এমপি কি নন, সব এমপি কিন্তু মন্ত্রী নন। যেমন আমি বলি, আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী আমরা জানি দীপু মনি, আমাদের শিক্ষামন্ত্রীর নাম দীপু মনি। আপনি যদি দীপু মনির অফিসে যান, সেখানে দেখবেন লেখা আছে দীপু মনি এমপি, তার নিচে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী। তাহলে সবচেয়ে বড় পরিচয় আপনি কি, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় পরিচয় তিনি কিন্তু একজন এমপি। আসলে হয় কি, যে দল জয়লাভ করে সে দলের নেতাই কিন্তু সাধারণত প্রধানমন্ত্রী হন। তাহলে আওয়ামী লীগের নেতা বা সভাপতিকে আমরা জানি শেখ হাসিনা, তাহলে আওয়ামী লীগ জয়লাভ করলে শেখ হাসিনা সম্ভবত কি হবেন, প্রধানমন্ত্রী হবেন। যেমন বিএনপির সভাপতি ধরলাম খালেদা জিয়া, তাহলে বিএনপি জয়লাভ করলে কে প্রধানমন্ত্রী হবেন বা হয়েছেন, খালেদা জিয়া। বিষয়টা কিন্তু এরকম। তাহলে মাথায় রাখবেন, শেখ হাসিনা তিনি নিজেও একজন কি, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারপরে তিনি তো মাননীয় প্রধানমন্ত্রী। ব্যাপারটা তাই কি না? তাহলে সংসদে মাথায় রাখবেন 300 জনই কিন্তু এমপি, বাট সব এমপি কি না, সব এমপি কিন্তু মন্ত্রী না। 300 জন এমপি, বাট আমি বলেছি সব এমপি মন্ত্রী না। জাতীয় সংসদে মন্ত্রীরা যদি কোনো বিল উত্থাপন করে, সংসদে মন্ত্রীরা যদি কোনো বিল উত্থাপন করে, সেটাকে বলা হয় সরকারি বিল। কি বিল বলা হয়? সরকারি বিল। কারণ আমি একটু আগে পরিষ্কার করেছি যে যখন আপনি মন্ত্রী হয়ে যাবেন তখন আপনি সরকারের লোক হয়ে যাবেন। কার লোক হয়ে যাবেন? সরকারের লোক। তার মানে সংসদে মন্ত্রীরা কোনো বিল দিলে তাকে বলে সরকারি বিল, বাট এমপিরা যদি কোনো বিল উত্থাপন করে, ঠিক আছে, সেটাকে বলা হয় বেসরকারি বিল। মাথায় রাখবেন, মন্ত্রীরা তো সরকারের লোক, মন্ত্রীদের বিলকে কি বলেছি? মন্ত্রীদের বিলকে আমি সরকারি বিল বলেছি, আর আমি এমপিদের বিলকে বলেছি কিন্তু বেসরকারি বিল। ওকে, এমপিদের বিলকে কি বলেছি? এমপিদের বিলকে বলেছি আমি বেসরকারি বিল। ওকে, আচ্ছা, এবার একটা বিষয় মাথায় রাখবেন, সংসদে স্পিকারের একটি ভোট থাকে যেটাকে বলা হয় কাস্টিং ভোট। কি ভোট বলা হয়? আমরা দেখব যে সংসদে স্পিকারের একটি ভোট থাকে, সেই ভোটকে বলা হয়ে থাকে সাধারণত কাস্টিং ভোট। এখন প্রশ্ন, কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট, কাস্টিং ভোট তাকেই বলে সংসদে কোনো ইস্যুতে যদি পক্ষ বিপক্ষ সমান হয়ে যায়। ধরেন একটা বিষয় উত্থাপন হয়েছে, সেখানে 50% এমপিরা হ্যাঁ বলে দিল, 50% এমপিরা না বলে দিল। যখন কোনো ইস্যুতে হ্যাঁ না সমান হয়ে যায়, তখন স্পিকারের হাতে একটা ভোট থাকে, ক্ষমতা থাকে। স্পিকার যদি তখন বলে যে হ্যাঁ, তাহলে হ্যাঁ জয়যুক্ত হয়ে যাবে। স্পিকার যদি বলে না, তখন না জয়যুক্ত হবে। তাহলে কোনো ইস্যুতে যদি মানে পক্ষ বিপক্ষ সমান হয়, কোনো একটা ইস্যু দাবি উত্থাপন করা হলো, 50% এমপিরা বলল হ্যাঁ, 50% এমপিরা বলল না, তাহলে হ্যাঁ না যখন সমান হয়ে যাবে, তখন স্পিকার একটা ভোট দিতে পারবেন। স্পিকার যদি বলে বসে হ্যাঁ, তাহলে হ্যাঁ জয়যুক্ত হবে। স্পিকার যদি বলে বসে না, না জয়যুক্ত হবে। কিন্তু বাংলাদেশে তো তা হয় না। কোনো বিল বা দাবি উত্থাপন করলে সবাই হ্যাঁ হ্যাঁ করে, তখন স্পিকার মানে এভাবে বলে, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, 3বার বলে হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো। সাধারণত কাস্টিং ভোট দিতে হয় না। তাহলে স্পিকারের ভোটকে কি ভোট বলা হয়? স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। ওকে, হ্যাঁ। এবং আমরা দেখেছি যে আমরা একটু আগে দেখলাম, সংসদে মন্ত্রীরা কোনো বিল উত্থাপন করলে সেটাকে সরকারি বিল বলে, আর এমপিদের বিলকে কি বলা হয়? বেসরকারি বিল কিন্তু বলা হয়ে থাকে। বর্তমান সংসদে কিন্তু প্রধানমন্ত্রীর একটা প্রশ্নোত্তর পর্ব চলে। বিভিন্ন প্রশ্নের আলোকে প্রধানমন্ত্রী কিন্তু সংসদে কি রাখেন? বক্তব্য রাখেন, প্রশ্নোত্তর। এটা একসময় ছিল না। সপ্তম সংসদ থেকে এই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর খেলাটা বা পর্বটা কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে এখন সংসদে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন প্রশ্নের জবাব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। এবং মাথায় রাখবেন, এই প্রশ্নোত্তর শুরু হয়েছে কিন্তু কবে থেকে? সপ্তম সংসদ থেকে এই প্র্যাকটিসটি শুরু হয়েছে প্রশ্নোত্তরের। সংসদীয় পরিভাষায় আরেকটি কথা বলা হয় ফ্লোর ক্রসিং। আরেকটি ভাষা রয়েছে ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং মাথায় রাখবেন, নিজ দল ত্যাগ করে অন্য দলে যোগদান করা, নিজ দল ত্যাগ করে অন্য দলে যোগদান করা, বা পার্লামেন্টে কোনো ইস্যুতে নিজ দলের বিপক্ষে যদি কেউ ভোট দিয়ে দেয়, সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। ধরেন কেউ বিএনপি থেকে জয়যুক্ত হলো এমপি হিসেবে, আওয়ামী লীগে যোগদান করে ফেললো,
ঠিক আছে, নির্বাচনের পরে সে কি করলো, এমপি হওয়ার পরে আওয়ামী লীগে যোগ দিল, ওটা ফ্লোর ক্রসিং হয়ে যাবে। তাহলে নিজ দলের বিপক্ষে যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোট প্রদান বা অন্য দলে যোগদান করাকে কি বলা হয়, ফ্লোর ক্রসিং। নিজ দলের বিপক্ষে যোগদান বা অন্য দলে যোগদান করাকে কি বলা হয়ে থাকে, ফ্লোর ক্রসিং বলা হয়ে থাকে। তাহলে সংসদীয় পরিভাষায় ফ্লোর ক্রসিং কি দেখলাম, নিজ দলের বিপক্ষে ভোট দিয়েছে সে বা অন্য দলে সে কি করেছে, যোগদান করেছে। পার্লামেন্টের কোনো ইস্যুতে নিজ দলের বিপক্ষে অবস্থান নিয়েছে বা অন্য দলে সে যোগদান করেছে, তাকে কি বলা হয়, ফ্লোর ক্রসিং বলা হয়। তার ছাড়া আরেকটা পদ বলবো, চিফ হুইপ। চিফ হুইপ সংসদে পার্লামেন্টারি ব্যবস্থা আরেকটি গুরুত্বপূর্ণ পদ, চিফ হুইপ। আসলে সংসদের শান্তি শৃঙ্খলা নিরূপণ বিধান করেন কিন্তু চিফ হুইপ। এমপিদের মধ্যে থেকে একজন চিফ হুইপ হন, সরকারি দলেরও চিফ হুইপ থাকেন, আবার বিরোধী দলেরও কি থাকেন, চিফ হুইপ থাকেন। তাহলে সংসদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার থাকে, চিফ হুইপের থাকে। কথা বুঝতে পেরেছেন, সংসদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কার থাকে, চিফ হুইপের থাকে। সরকারি দলেরও থাকে, বিরোধী দলেরও কিন্তু থাকে। তাহলে আপনারা দেখলেন ফ্লোর ক্রসিং, নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া বা অন্য দলে যোগদান করাকে ফ্লোর ক্রসিং বলেছি। আবার আমরা কি দেখেছি বন্ধুরা, আমরা দেখেছি যে স্পিকারের ভোটকে কি বলেছি, কাস্টিং ভোট বলেছি। স্পিকারের ভোটকে কি বলেছি, কাস্টিং ভোট বলেছি। আবার দেখেছি আমরা যে চিফ হুইপের কাজ কি, সংসদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আর বলেছি এমপিদের উত্থাপিত বিল কিন্তু বেসরকারি বিল, আর মন্ত্রীদের উত্থাপিত বিলকে আমি কি বলেছি, সরকারি বিল। এবং মাথায় রাখবেন যে আইনের খসড়াকে কিন্তু সাধারণত বিল বলা হয়ে থাকে। কোনো আইনের খসড়াকে কি বলা হয়ে থাকে, বিল বলা হয়ে থাকে। রাষ্ট্রপতির অনুমোদন না থাকলে, মাথায় রাখবো আমরা যে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত অর্থ বিল কিন্তু সংসদে উত্থাপন করা যায় না। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতির অনুমতি না থাকলে বা অনুমোদন না থাকলে বা সুপারিশ না থাকলে কোন বিল সংসদে উত্থাপন করা যায় না, অর্থ বিল। মাথায় রাখবেন, এটা লিখে রাখবেন যে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোন বিল উত্থাপন করা যায় না, অর্থ বিল। হ্যাঁ, রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত কোন বিল উত্থাপন করা যায় না, অর্থ বিল উত্থাপন করা যায় না। আরেকটি বিষয় আমরা মাথায় রাখবো বন্ধুরা, যে আমাদের দেশে যুদ্ধ ঘোষণা, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করতে হ্যাঁ মানে করা যায় না কার অনুমতি ছাড়া, জাতীয় সংসদের অনুমতি ছাড়া কিন্তু কি করা যায় না, যুদ্ধ ঘোষণা করা যায় না। ধরেন বাংলাদেশ মায়ানমারের সাথে যুদ্ধ করবে, ঠিক আছে, সেজন্য আগে এটা নিয়ে পার্লামেন্ট অধিবেশন বসবে। সেই অধিবেশনে পার্লামেন্টের সম্মতিক্রমে মানে আমাদের সংসদের সম্মতি ক্রমে কি করতে পারবে, রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে পারবে। তাহলে যুদ্ধ ঘোষণা করতে চাইলেও কাকে দরকার, সংসদকে কিন্তু দরকার, পার্লামেন্টকে দরকার। এবং আমি শুরুতেই আজকে বলেছিলাম যে এই সংসদের টোটাল কার্যপ্রণালী নিরূপণ করেন কে, টোটাল কার্যপ্রণালী নিরূপণ করেন কিন্তু স্পিকার। যেহেতু সংসদের সভাপতি কাকে বলেছি, আবারও বলছি সংসদের সভাপতি কিন্তু স্পিকার, আর নেতা প্রধানমন্ত্রী, আর অধিবেশন আহ্বান স্থগিত বা ভঙ্গ কে করেন, রাষ্ট্রপতি। আবারও বলি, কোনো কারণে সংসদ ভেঙে গেলে ঠিক কয়দিনের মধ্যে নির্বাচন হবে, ঠিক 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচন হবে। বা কোনো এমপির পদ শূন্য হয়ে গেলে ঠিক কত দিনের মধ্যে নির্বাচন হবে, ঠিক কিন্তু 90 দিনের মধ্যে। স্পিকারের ভোটকে বলেছিলাম কাস্টিং ভোট। এমপিদের উত্থাপিত বিল বলেছি বেসরকারি, বাট মন্ত্রীদের বিল কিন্তু তারা সরকারের লোক, তাদের বিলকে বলে সরকারি বিল। ওকে, তাহলে এই হচ্ছিল কিন্তু আমাদের আইন বিভাগ। আইন বিভাগের মূল কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। তাহলে বাংলাদেশের যে কোনো আইন কোথায় প্রণয়ন হয়, এই আইন বিভাগে প্রণয়ন হয়। আর সেই আইন বিভাগে আমরা কি বলে জানলাম, জাতীয় সংসদ, হাউস অফ দ্য নেশন বলে জানলাম, যেটাকে আমরা পার্লামেন্ট হিসেবে বলে থাকি। আর আমাদের জাতীয় সংসদের প্রতীক কিন্তু কি, শাপলা। কথা বুঝতে পেরেছেন, জাতীয় সংসদের প্রতীক কি, শাপলা। প্রতিটা জাতীয় সংসদের মেয়াদ থাকে কিন্তু মাথায় রাখতে হবে 5 বছর। কত বছর, 5 বছর। এটাও দেখেছি, প্রথম নির্বাচন হয়েছিল 73 সালে, 1973 সালে। আর সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 2018 ডিসেম্বরে, 18 একদম শেষে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে এখন যে সংসদটি চলমান রয়েছে এটি কিন্তু একাদশ জাতীয় সংসদ। এটি একাদশ জাতীয় সংসদ, 11তম জাতীয় সংসদ কিন্তু চলমান রয়েছে। আর আপনারা সবাই জানেন বর্তমান জাতীয় সংসদের নেতাকে, বর্তমান জাতীয় সংসদের নেতা কিন্তু শেখ হাসিনা। কথা বুঝতে পেরেছেন, কারণ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের প্রধান কিন্তু শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বর্তমানে জাতীয় সংসদের নেতা। চিফ হুইপ দেখেছিলাম, সংসদের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন যিনি, ঠিক আছে, সরকারি দলেরও চিফ হুইপ থাকে, আবার বিরোধী দলেরও কি থাকে, চিফ হুইপ থাকে। এবার আমরা আইন বিভাগ শেষ করলাম। আইন বিভাগের পরে আজকে আমাদের আরেকটা বিষয় পড়া আছে, সেটি হলো বাংলাদেশের শাসন বিভাগ।
আইন বিভাগের পরে আমরা যেটা এখন আলোচনা করব সেটি হচ্ছে শাসন বিভাগ। তাহলে নিশ্চিত আপনাদের আইন বিভাগটা মনে থাকবে, যেখানে আইন প্রণয়ন হয়, যেটি আমাদের পার্লামেন্ট সংসদ, সেটি আইন বিভাগ। আর আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম যে সংসদে কোন বিল রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া পেশ করা যায় না? অর্থ বিল। অর্থ বিল উত্থাপন করতে চাইলে কার অনুমতি লাগবে? রাষ্ট্রপতির অনুমতি লাগবে। এবং সংসদে কোনো আইন পাশ হলে সেটা রাষ্ট্রপতির কাছে যাবে স্বাক্ষরের জন্য, এবং সেজন্য 15 দিন সময় বরাদ্দ থাকবে। তাহলে সংসদে কোনো আইন পাশ হলে সেটা রাষ্ট্রপতির কাছে চলে যাবে। কতদিন সময় থাকবে? 15 দিন সময় থাকবে। বাংলাদেশের সিস্টেম আছে, যদি 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর না করে ওটা অটো স্বাক্ষর হয়ে যায়, কোনো সমস্যা নাই। তাহলে কোনো আইন পাশের পরে রাষ্ট্রপতির চূড়ান্ত স্বাক্ষরের জন্য কতদিন থাকে? 15 দিন। আর একটা কথা বলা হয়ে থাকে, রাষ্ট্রপতি সব বিল বিলম্ব করলে অর্থ বিলে স্বাক্ষর করতে কিন্তু তিনি কি করেন না? তিনি কিন্তু বিলম্ব করেন না। কথা বুঝতে পেরেছেন? কোন বিলে স্বাক্ষর করতে তার বিলম্ব করা যাবে না? অর্থ বিলে স্বাক্ষর করতে। তাহলে সংসদে কোনো আইন পাশ হলে সেটি রাষ্ট্রপতির চূড়ান্ত স্বাক্ষরের জন্য চলে যায় রাষ্ট্রপতির কাছে, এবং আমি বলেছি কতদিন থাকে? 15 দিন কিন্তু সে সময়টা দেওয়া থাকে। কথা বুঝতে পেরেছেন? আর এটাও বলেছি, আমরা সেই ছোটোবেলা থেকে পৌরনীতিতে পড়ি যে রাষ্ট্রপতি যদি স্বাক্ষর না করেন সেটা অটোমেটিক গ্র্যান্ট হয়ে যায়, নো প্রবলেম, ঠিক আছে? বাট প্রসেসে সেটা কার কাছে যাবে? রাষ্ট্রপতির কাছে যাবে। এবার আমরা চলে যাব বন্ধুরা শাসন বিভাগে। কোথায় চলে যাব? শাসন বিভাগ। ওকে ফাইন, শাসন বিভাগ। খুব সহজ একটা কথা, যারা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে থাকে তারাই শাসন বিভাগ। আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করে, আর শাসন বিভাগের কাজ কি? শাসন বিভাগ হচ্ছে শাসন কার্য পরিচালনা করে থাকে। সার্বিকভাবে যদি বলি, সেই গ্রাম চৌকিদার থেকে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত সবাই কিন্তু শাসন বিভাগের একটা পার্ট। আমি এভাবে বলেছি যে গ্রাম চৌকিদার থেকে সেই মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত সবাই কিন্তু শাসন বিভাগের একটি পার্ট। আর আমরা এবার সেই শাসন বিভাগ নিয়ে আলোচনা করব। মাথায় রাখবেন, শাসন বিভাগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? শাসন বিভাগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো রাজনৈতিক অংশ, একটি কি? রাজনৈতিক অংশ। ওকে ফাইন, একটি দেখলাম আমরা রাজনৈতিক অংশ, এবং আরেকটি আমরা দেখব সেটি হচ্ছে অরাজনৈতিক অংশ। সেটি হলো কি? অরাজনৈতিক অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের শাসন বিভাগকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? আমাদের শাসন বিভাগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি বলেছে রাজনৈতিক অংশ, আর একটি বলেছে অরাজনৈতিক অংশ। এখন প্রশ্ন, রাজনৈতিক অংশের কারা রয়েছেন? রাজনৈতিক অংশের রয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। তার মানে শাসন বিভাগের একটি অংশ কিন্তু মহামান্য রাষ্ট্রপতিও, ঠিক আছে? মহামান্য রাষ্ট্রপতি, আমরা দেখেছি প্রধানমন্ত্রী, তারপরে দেখবেন মন্ত্রিপরিষদ, এছাড়াও আপনারা দেখবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বা রাষ্ট্রপতির উপদেষ্টা, তাদেরকে নিয়ে কিন্তু মূলত রাজনৈতিক অংশ, ঠিক আছে? তাদেরকে নিয়ে মূলত কোন অংশ? রাজনৈতিক অংশ। তাহলে শাসন বিভাগকে আমি দুটো ভাগে খুব সহজে বলেছি, যারা রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে তাকেই কিন্তু শাসন বিভাগ বলা হচ্ছে। তবে শাসন বিভাগকে দুটো ভাগে একটু ভাগ করে নিলাম। একটা রেখেছি রাজনৈতিক অংশে রেখেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা বা রাষ্ট্রপতির উপদেষ্টা। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে নিয়ে রাজনৈতিক অংশ। আর অরাজনৈতিক অংশে কারা রয়েছেন? সরকারি কর্মকর্তা, কর্মচারী। কথা বুঝতে পেরেছেন? যাদেরকে আমরা আমলা বলে থাকি, উচ্চপদস্থ আমলা, ঠিক আছে? লাল ফিতার দৌরাত্ম্য, ঠিক আছে? সরকারি কর্মচারী, কর্মকর্তা, তাদেরকে নিয়ে কিন্তু অরাজনৈতিক অংশ। উদাহরণ চান? উদাহরণ যদি আমি বলি বিভাগীয় কমিশনার, উদাহরণে যদি বলি ডিসি, ডেপুটি কমিশনার, উদাহরণে যদি আমরা বলি ইউএনও। কথা বুঝতে পেরেছেন? এক কথায় সরকারি কর্মকর্তা, কর্মচারীদেরকে নিয়ে কিন্তু শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। তবে এখানে মাথায় রাখবেন, পলিসি মেকিং করেন কিন্তু এনারা রাজনৈতিক অংশ, আর সেটা বাস্তবায়ন করে কিন্তু মূলত অরাজনৈতিক অংশ।
ঠিক আছে, পলিসি মেকিং করেন কারা? পলিসি মেকিং করেন রাজনৈতিক অংশ, আর সেটাকে বাস্তবায়ন করে কিন্তু কারা? অরাজনৈতিক অংশ। তাহলে এই রাজনৈতিক অরাজনৈতিক এই দুটো অংশ নিয়েই কিন্তু আমাদের শাসন বিভাগ। কথা বুঝতে পেরেছেন? এবং মাথায় রাখবেন যে শাসন বিভাগ তার কাজের জন্য বা মন্ত্রী পরিষদ তার কাজের জন্য কোথায় জবাবদিহিতা করতে হয়? সংসদে জবাবদিহিতা করতে হয়। মন্ত্রী পরিষদের কাজের জন্য কোথায় জবাবদিহি করতে হয়? সংসদে কিন্তু তাদেরকে কি করতে হয়? জবাবদিহিতা করতে হয়। এজন্য মাথায় রাখবেন যে এই শাসন বিভাগের উপরে অনেকটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কে? সংসদ, অর্থাৎ আইন বিভাগ। তার মানে আইন বিভাগ কিন্তু শাসন বিভাগের উপরে কর্তৃত্ব খাটাতে পারে বা তাকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, তাহলে আমরা শাসন বিভাগ দেখছি যে রাষ্ট্রের শাসন কার্য যারা পরিচালনা করেন, হ্যাঁ, তারাই মূলত শাসন বিভাগ। এবং আমি বলেছি শাসন বিভাগের দুটো অংশ, রাজনৈতিক অংশ এবং আমি কি বলেছি? অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশে বলেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ বা তাদের উপদেষ্টা মিলেই রাজনৈতিক অংশ। আর অরাজনৈতিক অংশে আমি বলেছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদেরকে নিয়ে অরাজনৈতিক অংশ। তাহলে এরাই কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে কি করছে? শাসন কার্য পরিচালনা করছে। তো আমাদের সংবিধান সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে, সবচেয়ে উঁচু পদে কাকে রেখেছে? মহামান্য রাষ্ট্রপতিকে রেখেছে। এবার আমরা একটু এক ঝলকে রাষ্ট্রপতি দেখে নেই। শাসন বিভাগের সবার উপরে বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদা মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। আপনারা সবাই অবগত, একজন রাষ্ট্রপতি হতে চাইলে তাকে কত বছর বয়স হতে হবে? একজন রাষ্ট্রপতি হতে চাইলে তাকে কিন্তু 35 বছর বয়স্ক হতে হবে। তাহলে রাষ্ট্রপতির বয়স সীমা দেখেছি কত বছর? 35 বছর। রাষ্ট্রপতি এক মেয়াদে 5 বছর ক্ষমতায় থাকবেন, তিনি সর্বোচ্চ কিন্তু 2 মেয়াদে থাকতে পারেন, একটা না হোক বা কম বেশি করে হোক। হ্যাঁ, কয় মেয়াদে থাকতে পারেন? সর্বোচ্চ 2 মেয়াদে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি কি করতে পারেন? দায়িত্ব পালন করতে পারেন। রাষ্ট্রপতির বয়স সীমা দেখেছে 35 বছর। তিনি কয় মেয়াদে ক্ষমতায় থাকতে পারেন? 2 মেয়াদে কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারেন। এবার যেটা দেখব, আমাদের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত কে করতে পারেন? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভঙ্গ করে দিতে পারেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। তার মানে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভঙ্গ কে করতে পারেন? আহ্বান, স্থগিত বা ভঙ্গ করতে পারেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। তাছাড়া আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, এই 3 বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। তার মানে সেনা, নৌ, বিমান এই 3টি বাহিনীর সর্বাধিনায়ক তাহলে কে? এই 3 বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। এছাড়া আরেকটা বিষয় আমরা সংবিধান ক্লাস থেকে জানি, রাষ্ট্রপতির উপরে কিন্তু আদালতের কোনো কি নেই? রাষ্ট্রপতির উপরে আদালতের কিন্তু কোনো এখতিয়ার নেই। মাথায় রাখবেন, রাষ্ট্রপতির উপরে আদালতের কিন্তু কোনো কি নেই? রাষ্ট্রপতির উপরে আদালতের কোনো এখতিয়ার নেই। আরেকটা বিষয় শিখে ফেললাম, তাহলে কার উপরে আদালতের এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপরে আদালতের কোনো এখতিয়ার নেই। কয় মেয়াদে তিনি থাকতে পারেন? আমরা বলেছি 2 মেয়াদে তিনি থাকতে পারেন। তার কত বয়স হতে হবে? রাষ্ট্রপতি হতে চাইলে 35 বছর। শারীরিক মানসিক কারণে, অসামর্থ্যের কারণে তাকে অপসারণ করা যেতে পারে, অভিশংসন করা যেতে পারে, বা সংবিধান লঙ্ঘনের অপরাধে তাকে অভিশংসন করা যেতে পারে। এতটা সহজ নয়। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু এমপিদের ভোটে, এক কথায় সংসদ সদস্যদের ভোটে। সংসদ সদস্যদের ভোটে কে নির্বাচিত হয়ে থাকেন? রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। মাথায় থাকবে, সংসদ সদস্যদের ভোটে কে নির্বাচিত হয়ে থাকেন? রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। এবং আমি বলেছি খুবই গুরুচণ্ডালী দোষে দুষ্ট না হলে তাকে কিন্তু অভিশংসন কি করা যায় না। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ পদে কে রয়েছেন? সর্বোচ্চ পদে রয়েছেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। আমি দেখেছি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত, ভঙ্গ কে করতে পারেন? রাষ্ট্রপতি করতে পারেন। মাথায় রাখবেন, রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ দিয়ে থাকেন? এক কথায় সাংবিধানিক যত পদ আছে সব পদের প্রধানকে কে নিয়োগ দিয়ে থাকেন? রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। কারণ আমার রাষ্ট্রের প্রধানকে, সর্বোচ্চ পদে কে রয়েছেন? রাষ্ট্রপতি। তাই সাংবিধানিক সকল পোস্টের প্রধানকে রাষ্ট্রপতি কি দিয়ে থাকবেন? নিয়োগ দিয়ে থাকবেন। যেমন ফার্স্টে যদি আমি বলি আপনাকে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দিয়ে থাকেন? প্রধানমন্ত্রীকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। প্রধান বিচারপতি বা বিচারপতি, আমি সংক্ষেপে লিখি বিচারপতি।
বিচারপতি, বিচারপতিকে কে নিয়োগ দিয়ে থাকেন? রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। আর দুটো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু কারোর সাথে কি করতে হয় না? পরামর্শ করতে হয় না। যেমন আপনাকে আমি যদি বলি পিএসসি চেয়ারম্যান, তাকে নিয়োগ দিয়ে থাকেন কে? রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এটা তো সাংবিধানিক ব্যাপার, নিশ্চিত মনে আছে 137-এ পিএসসির কথা বলা রয়েছে অনুচ্ছেদে। যেমন আমি যদি বলি নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দিয়ে থাকেন? আমরা জানি মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে বলি হিসাব নিরীক্ষক, হিসাব নিরীক্ষক, ওই যে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তাকে নিয়োগ দিয়ে থাকেন কে? মহামান্য রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়ে থাকেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, পিএসসির প্রধান বলুন, কর্ম কমিশনের চেয়ারম্যান বলুন, আমি যদি প্রধানমন্ত্রী বলি, আমি যদি বিচারপতি বলি, এমনকি এই যে দেখুন সেনা নৌ বিমান বাহিনী, এই 3 বাহিনীর প্রধানকেও কে নিয়োগ দিয়ে থাকেন? আমি বলেছি সেনা, নৌ এবং বিমান, এই 3 বাহিনীর প্রধানকেও নিয়োগ দিয়ে থাকেন কিন্তু রাষ্ট্রপতি। আরেকজনের নাম আমি বলতে চাই অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, আরেকজনের নাম কি বললাম? অ্যাটর্নি জেনারেল। দেখেন, রাষ্ট্রের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, এটা আপনারা অবগত। এই অ্যাটর্নি জেনারেলকেও কে নিয়োগ দিয়ে থাকেন? এই অ্যাটর্নি জেনারেলকেও কিন্তু নিয়োগ দিয়ে থাকেন মহামান্য রাষ্ট্রপতি। তাহলে আমরা যে বিষয়টা দেখছিলাম বন্ধুরা মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে, যে মহামান্য রাষ্ট্রপতি কি কি করে থাকেন, আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতি যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে থাকেন, আমি বলেছি তিনি প্রধানমন্ত্রী বা মন্ত্রী, এক কথা প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী বা উপমন্ত্রী, ঠিক আছে, তাদেরকে কি দিয়ে থাকেন? তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন। আমি দেখেছি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন বা অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দিয়ে থাকেন। নির্বাচন কমিশনারকে তিনি কি করে থাকেন? নিয়োগ দিয়ে থাকেন। মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রককে তিনি নিয়োগ দিয়ে থাকেন। পিএসসি চেয়ারম্যানকে নিয়োগ দিয়ে থাকেন। যেমন অ্যাটর্নি জেনারেলকে তিনি কি করে থাকেন? নিয়োগ দিয়ে থাকেন। আমি যদি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে ভিসি, ভাইস চ্যান্সেলর, এটিও কিন্তু নিয়োগ দিয়ে থাকেন কে? নিয়োগ দিয়ে থাকেন মহামান্য রাষ্ট্রপতি। যাই হোক, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতি মূলত নিয়োগ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেলকে, আমি বলেছি রাষ্ট্রের প্রধান আইনজীবীকে। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি, এই দুটো নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু কারোর সাথে পরামর্শ করতে হয় না। পিএসসি চেয়ারম্যানকে নিয়োগ দিয়ে থাকেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। হিসাব নিরীক্ষককে দেন এবং সেনা নৌ বিমান বাহিনীর প্রধান, তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। এবং আমি বলেওছি আজকে যে আমাদের সেনা নৌ বিমান, এই 3 বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। সেনা নৌ বিমান 3 বাহিনীর সর্বাধিনায়ক আমি কাকে বলেছি? মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি, যার উপরে আদালতের কোনো এখতিয়ার নেই। রাষ্ট্রপতিকে বলেছি তিনি 35 বছর বয়স হতে হবে, 2 মেয়াদে তিনি ক্ষমতায় থাকতে পারেন। তাছাড়া জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত বা ভঙ্গ কে করতে পারেন? রাষ্ট্রপতি কিন্তু করতে পারেন। তাহলে সংবিধানের সর্বোচ্চ পদ কার রয়েছে? মহামান্য রাষ্ট্রপতির রয়েছে। এবার রাষ্ট্রপতির, এর আগে আমরা সংবিধানে পড়ে এসেছি, কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়, কে দায়িত্ব পালন করেন? আমরা জানি স্পিকার দায়িত্ব পালন করেন। কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, কে দায়িত্ব পালন করেন? স্পিকার কিন্তু দায়িত্ব পালন করে থাকেন। যেমন একটা এক্সাম্পল আপনারা নিতে পারেন, যে আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান স্যার যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন কিন্তু বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ স্যার, তিনি কিন্তু স্পিকারের দায়িত্ব পালন করছিলেন তখন সংসদে। তো যখন জিল্লুর রহমান স্যার অসুস্থ হয়ে গেলেন, হ্যাঁ, তখন কিন্তু যখন জিল্লুর রহমানের পদ শূন্য হলো বা তিনি যখন বিদেশে চিকিৎসার জন্য চলে গেলেন, তখন কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। যাই হোক, সৌভাগ্য, পরে তিনি রাষ্ট্রপতির পদ পেলেন। আর বর্তমান সংসদের সভাপতি, স্পিকার তো একজন মহিলা, আমরা জানি শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সেটাও আমরা জানি। তো মাথায় রাখবেন, কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিন্তু কে দায়িত্ব পালন করবেন? স্পিকার কিন্তু তার দায়িত্ব পালন করে দেবেন। একটা বিষয় মাথায় রাখবেন, স্পিকার এবং রাষ্ট্রপতি একে অপরের পরিপূরক। আমি এই অর্থে এইভাবে বলি, কিভাবে বলে থাকি দেখেন, স্পিকার যদি পদত্যাগ করতে চান, স্পিকার যদি পদত্যাগ করতে চান, কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে করবেন। আবার রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, কার কাছে করবেন? স্পিকারের কাছে করবেন, তাই কি না? আচ্ছা, বুঝলাম। আবার স্পিকার যদি পদত্যাগ করতে চান, তাহলে তিনি কার কাছে করবেন? তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে করবেন। এবার দেখেন,
আমাদের মহামান্য রাষ্ট্রপতি কাদেরকে শপথ পড়ান, কাকে কাকে শপথ পড়ান, আসলে একটু দেখি। রাষ্ট্রপতি শপথ পড়ান কাকে? রাষ্ট্রপতি শপথ পড়ান প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদকে। মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি শপথ পড়াচ্ছেন প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদকে পড়াচ্ছেন। রাষ্ট্রপতি শপথ পড়ান স্পিকারকে। কাকে পড়ান? স্পিকারকে পড়ান। আর একটি বলবো প্রধান বিচারপতিকে পড়ান। প্রধান বিচারপতিকে পড়ান। তাহলে দেখেন, রাষ্ট্রপতি আমরা এটাই ধরে নিতে পারি, রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ দেন তিনি তাদেরকেই শপথ পড়াবেন, তিনি তো নিয়োগ দিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতি সবাইকে পড়ান না, তিনি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদেরকে পড়ান, তিনি স্পিকারকে পড়ান, তিনি প্রধান বিচারপতিকে পড়ান। কথা বুঝতে পেরেছেন? এবার মহামান্য রাষ্ট্রপতি অত কাজ কি তার সাজে? অত কাজ তো তার সাজে না। কথা বুঝতে পেরেছেন? উনি করলেন কি, মহামান্য রাষ্ট্রপতি করলেন কি, তিনি এই যে প্রধান বিচারপতিকে শপথ পড়াই দিলেন না। এবার প্রধান বিচারপতি কি করবে দেখেন, প্রধান বিচারপতি গিয়ে পিএসসির চেয়ারম্যানকে শপথ পড়াবে, কর্ম কমিশনের চেয়ারম্যান, পিএসসি চেয়ারম্যানকে তিনি শপথ পড়ালেন। তিনি কাকে শপথ পড়াবেন? তিনি হিসাব নিরীক্ষককে, ঠিক আছে, হিসাব নিরীক্ষককে, মহা হিসাব নিরীক্ষককে শপথ পড়াবেন। তিনি নির্বাচন কমিশনারকে কি পড়াবেন? শপথ পড়াবেন। তার মানে রাষ্ট্রপতি শপথ পড়িয়ে দিলেন, হ্যাঁ রাষ্ট্রপতি শপথ পড়িয়ে দিলেন কিন্তু প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদেরকে, স্পিকারকে আর প্রধান বিচারপতিকে পড়ায় দিলেন। আর কষ্ট দিয়েন না রাষ্ট্রপতিকে। তাই রাষ্ট্রপতি তখন কি, মানে এভাবে মনে রাখেন, তাই রাষ্ট্রপতি তখন করলেন কি, রাষ্ট্রপতি এই তিনজনকে শপথ পড়ায় দিলেন। আর বিচারপতি আবার করে দিলেন কি, বাদ বাকি যে সাংবিধানিক পদগুলো রয়েছে সেই সমস্ত পদের প্রধানকে আবার কি করে দিলেন, পিএসসি বলেন, হিসাব নিরীক্ষক বলেন, নির্বাচন কমিশনার বলেন, তাদেরকে কি করিয়ে দিলেন, তাদেরকে শপথ পড়িয়ে দিলেন। যেহেতু রাষ্ট্রপতি এই তিনজনকে শপথ পড়াইছেন, তাহলে খুব স্বভাবত যদি প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা পদত্যাগ করতে চান, কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে করবেন। স্পিকার যদি পদত্যাগ করতে চান, কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে করবেন। আর আমি তো বলেছি স্পিকার রাষ্ট্রপতি একে অপরের পরিপূরক। স্পিকার বললেই রাষ্ট্রপতি আসবে, রাষ্ট্রপতি বললেই স্পিকার আসবে। স্পিকার কার কাছে পদত্যাগ করবে? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবে? স্পিকারের কাছে। যেহেতু রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে দায়িত্ব পালন করেন? স্পিকার দায়িত্ব পালন করেন। তাই রাষ্ট্রপতির সাথে স্পিকারের সম্পর্ক, স্পিকার বললেই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বললেই স্পিকার, এভাবে একে অপরের অল্টার করে নিতে পারেন আপনারা। তাহলে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে তো সবাইকে, সাংবিধানিক যত পোস্ট আছে সব পোস্টের প্রধানকেই নিয়োগ দিয়েছে। কিন্তু তিনি শপথ পড়ায় দিয়েছেন শুধু প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে, তিনি শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতিকে, আর তিনি শপথ পড়িয়েছেন স্পিকারকে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু প্রধান বিচারপতি বাদ বাকি যে সাংবিধানিক পোস্টগুলো আছে তার প্রধানদেরকে কি করাবে? শপথ পড়িয়ে দেবে। আর এই জন্য প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী পদত্যাগ করতে চাইলে কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে। যেহেতু একটা রাষ্ট্রের, মহামান্য রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, তাই না? তো রাষ্ট্রপতি যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়েছে, গুরু দায়িত্ব, তাই তারা পদত্যাগ করলে প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে করবেন। স্পিকারকে যেহেতু শপথ পড়ায় দিয়েছিলেন রাষ্ট্রপতি, তাই স্পিকার পদত্যাগ করলে কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে। প্রধান বিচারপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে করবেন? রাষ্ট্রপতির কাছে করবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর স্পিকার কাদেরকে শপথ পড়ায়? খুব সিম্পল, স্পিকার শপথ পড়ায় এমপিদেরকে। ওর বাবা, শুধু এমপি বললে তো হবে না, স্পিকারের পরিপূরক আমি কাকে বলেছি? প্রেসিডেন্টকে বলেছি। তাহলে দেখেন, মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পড়ান স্পিকার, আর আমি বলেছি এমপিদের শপথ পড়ান স্পিকার। কারণ সব সময় আজ থেকে মাথায় ঢুকিয়ে নেবেন, স্পিকার বললেই চলে আসবে রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি বললেই চলে আসবে কে? স্পিকার। তাহলে দেখেন, স্পিকার এমপিদেরকে শপথ পড়ায়, তাই না? সংসদের যারা সংসদ সদস্য তাদেরকে কি করাচ্ছে? শপথ পড়াচ্ছে। কারণ স্পিকারের সাথে কাজ কাদের? এমপিদেরই তো কাজ। তাহলে স্পিকার শপথ পড়াচ্ছে এমপিদের, আর সর্বাগ্রে পড়াচ্ছে কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে। তাই কোনো এমপি যদি সংসদ থেকে পদত্যাগ করতে চান, তিনি কিন্তু স্পিকারের কাছে করবেন। যেমন রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিবে, তেমনি এমপিদের সাথে স্পিকারের সম্পর্ক। আর মন্ত্রীরা তো সরকারের অংশ, রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়ে দিয়েছে। তাই মন্ত্রীদের বা প্রধানমন্ত্রীর নিয়োগ যেমন রাষ্ট্রপতি দেয়, তাই মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে কার কাছে করবে? স্পিকারের, রাষ্ট্রপতির কাছে করবে। কিন্তু সংসদ সদস্যরা পদত্যাগ করুক বা শপথ গ্রহণ করুক, কার কাছে করবে? স্পিকারের কাছে করবে। তো বন্ধুরা, প্রায় শেষের দিকে এসেছি, কিন্তু বুঝতে পারছেন কিনা ক্লাসটা কি সহজ হচ্ছে?
একটা কথাই মাথায় ঢুকিয়েছে, স্পিকার বললেই রাষ্ট্রপতি মনে পড়ে যাবে, রাষ্ট্রপতি বললেই স্পিকার মনে পড়ে যাবে। আর রাষ্ট্রপতি সকল সাংবিধানিক পোস্টের প্রধানদেরকেই নিয়োগ দেন, কিন্তু শপথ পড়ান কিন্তু শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রীদেরকে, প্রধান বিচারপতিকে, আর আমি বলেছি স্পিকারকে। কথা বুঝতে পেরেছেন? আর বিচারপতির দায়িত্ব পড়ে আবার অন্যদেরকে কি করে দেওয়ার জন্য, কারণ আমি এভাবে বলেছি রাষ্ট্রপতিকে অতটা কষ্ট দিয়েন না, ঠিক আছে? তিনি এই তিনজনকেই শপথ পড়িয়েছেন। তাছাড়া দেখেছেন যে উনি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, পিএসসি, এক কথা যত সাংবিধানিক পোস্ট, সেনানৌ বিমান বাহিনীর প্রধানকেও নিয়োগ দিয়ে থাকেন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। কথা বুঝতে পেরেছেন? তিন বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। কথা বুঝতে পেরেছেন? বা একটা দেশে যুদ্ধ বেঁধে গেলে রাষ্ট্রপতি হন সে যুদ্ধের সর্বাধিনায়ক। কথা বুঝতে পেরেছেন? তো ক্লাসটা কি বুঝতে পারছেন? সহজ হচ্ছে কি? একটু কমেন্ট করুন, কমেন্ট দেখে এসে, আর বেশি সময় না, 5-7 মিনিট আমি পড়াবো, একটু প্রধানমন্ত্রী স্পিকারকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমাকে জানান ক্লাসটা কেমন লাগছে, প্লিজ কমেন্ট করুন। প্লিজ যারা লাইভে আছেন ক্লাসটি বুঝতে পারছেন কিনা, কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করুন। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা যে জায়গাটাতে চলে যেতে চাই, তাহলে আমরা কিন্তু আমাদের শাসন বিভাগ নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম। আসলে কি জানেন, আপনাদের সাথে ক্লাস নিতে আসলেই কেন যেন শরীরটা ভালো হয়ে যায়। কালকের আগের দিন ক্লাস নেওয়ার পর থেকে শরীরটা বেশ খারাপ, তো তারপরেও মনে হয় যে এই ক্লাসটা নিতে আসলে কেন যেন ভালো লাগে, ভালো হয়ে যায়। তবে খারাপ লাগে আজকে লাইভে সবচেয়ে কম, সবসময় দেখা যায় অ্যাজ ইউজুয়াল 120, 25, 30 জন থাকে। তো খুব স্বভাবত হয়তো সবার কোনো কারণে ব্যস্ততা বা কোনো একটা কারণবশতই হয়তো লাইভে অনেকে নেই, ঠিক আছে। আর এই লেকচারগুলোতে একটু এমনি যার রসকস নেই, কথা বুঝতে পেরেছেন? কিন্তু তারপরেও তো এগুলো থেকে প্রশ্ন আসে, বিগত প্রশ্নগুলো নাড়াচাড়া করলে দেখবেন এগুলো থেকে কিন্তু এ ধরনের প্রশ্ন আসে, সহজ, কঠিন না, খুব সহজ প্রশ্ন আসে। তাই ক্লাসগুলো যখনই পরে করেন না কেন একটু জানাবেন কেমন লাগছে, কারণ আমার মনের মধ্যে একটা টেনশন লাগে যে আসলে কি আপনাদের ভালো লাগছে না, এজন্য কি লাইভে থাকেন না, এটা কিন্তু মনের মধ্যে একটু কাজ করে, ঠিক আছে। যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, এটা সত্যি একটা টিম ওয়ার্ক, তার কারণ আমরা সবাই একত্রে এখানে কাজ করছি, শ্রম দিচ্ছি, ঠিক আছে, একটা ভালো প্রত্যাশা বা একটা ভালো কিছুর আশায়। তো এই জন্য আমি মনে করি যে যখনই পরে যদি ক্লাস দেখেন অন্তত ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন, আমি বুঝবো যে আপনি ক্লাসটি দেখেছেন বা পরে হলেও দেখছেন, আমার মনের মধ্যে একটু শান্তি লাগবে আর কি, ঠিক আছে। তাহলে আসুন আমরা যেটা দেখছিলাম, আমাদের শাসন বিভাগ, শাসন বিভাগকে দুটো ভাগে ভাগ করেছিলাম, দুটো ভাগে ভাগ করে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের একটি রাজনৈতিক অংশ আর আরেকটি কিন্তু আমরা দেখেছিলাম অরাজনৈতিক অংশ। আর এই রাজনৈতিক অরাজনৈতিক অংশ মিলেই কিন্তু কি হচ্ছে, রাজনৈতিক অরাজনৈতিক অংশ মিলেই কিন্তু দেশের শাসন কার্য পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতিকে দেখলাম, এবং রাষ্ট্রপতি আমাদের বেশ কয়েকটি জায়গার কিন্তু পদাধিকার বলে তিনি প্রধান। যেমন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আমি বলেছি, 3 বাহিনীর প্রধান সর্বাধিনায়ক আমি রাষ্ট্রপতিকে বলেছি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। একটি বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সবচেয়ে বড় পদ কিন্তু আচার্য, আচার্যকে ইংলিশে আমি বলেছি চ্যান্সেলর। তাহলে মাথায় রাখতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশ স্কাউট, রেড ক্রেসেন্ট বা এশিয়াটিক সোসাইটি, এগুলো প্রতিটা সংস্থা আমরা পড়ব পরবর্তীতে। স্কাউট, রেড ক্রেসেন্ট, এশিয়াটিক সোসাইটি পদাধিকার বলে এগুলোর প্রধান কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। তাহলে 3 বাহিনীর সর্বাধিনায়ক বলেছি রাষ্ট্রপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আমি বলেছি আচার্য রাষ্ট্রপতি, স্কাউট বলেছি আমি বলেছি কিন্তু আমাদের এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে, পদাধিকার বলে এগুলোর প্রধান কিন্তু মহামান্য রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতির সাথে সংযোগ স্পিকারের, স্পিকারের সাথে সংযোগ রাষ্ট্রপতির, কথা বুঝতে পেরেছেন। আর যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন তাদেরকেই কিন্তু রাষ্ট্রপতি কি করে থাকেন, নিয়োগ দিয়ে থাকেন। আর নিয়োগ দিলেও আমি বলেছি শপথ পড়িয়ে থাকেন কিন্তু প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদেরকে, প্রধান বিচারপতিকে, এবং আমি বলেছি স্পিকারকে। আর প্রধান বিচারপতি বাদবাকি সবাইকে কি করে থাকেন, বাদবাকি সবাইকে কিন্তু
কিন্তু কি করে থাকেন, শপথ পড়িয়ে থাকেন। কথা বুঝতে পেরেছেন? প্রধান বিচারপতি বাদ বাকি সবাইকে কি করে থাকেন, শপথ পড়িয়ে থাকেন। তাহলে এবার আমরা একটু প্রধানমন্ত্রীর দিকে ধাবিত হই। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে নিয়ে কি বলা আছে আমরা একটু দেখি। প্রধানমন্ত্রীকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সবার আগে আমি বলতে চাই সেটি হলো আমাদের নির্বাহী বিভাগের মধ্যমণি কিন্তু প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগের আমি মধ্যমণি কাকে বলেছি, নির্বাহী বিভাগের মধ্যমণি বলেছি আমি কিন্তু প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, এখান থেকে আরেকটা কথা শিখিয়ে রাখি, রাষ্ট্রপতিকে কিন্তু মানে প্রোটোকল দিয়ে থাকে পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আমরা সশস্ত্র বাহিনীর চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো, এত চাপ নিব না। পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, এটা আসবে আলোচনায়। আর প্রধানমন্ত্রীকে সাধারণত মানে নিরাপত্তা দিয়ে থাকে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স। এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু প্রধানমন্ত্রীকে কি করে থাকে, তাদেরকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে থাকে। আর পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, দেখবেন কোনো অঞ্চলে, আপনাদের অঞ্চলে নিশ্চিত কখনো না কখনো মহামান্য রাষ্ট্রপতি এসেছে, উনি আসার আগ দিক থেকে দেখবেন 7-8 দিন আগ থেকে পিজিআর এর গাড়ি শুধু খালি ঘুরপাক খাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, তারা রাষ্ট্রপতির নিরাপত্তা বিধান করে। তবে এসএসএফও কিন্তু করে রাষ্ট্রপতি, শুধু যে পিজিআর তা না, এসএসএফও কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধান করে। তবে মূলত এসএসএফ রাষ্ট্রপতি নিরাপত্তা বিধান করে, কিন্তু এসএসএফ মূলত প্রধানমন্ত্রীকে কি দিয়ে থাকে, প্রধানমন্ত্রীকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে থাকে। আমরা জানি প্রধানমন্ত্রীর বয়স সীমা কিন্তু 25 বছর। আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান আপনার বয়স সীমা কত হতে হবে? 25 বছর হতে হবে। শুধুমাত্র রাষ্ট্রপতিরই 35 বছর। প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, স্পিকার বলেন, 25 বছর হলেই কিন্তু চলবে। প্রধানমন্ত্রী একবার হলে আপনি 5 বছর ক্ষমতায় থাকতে পারেন এক মেয়াদে, কিন্তু ওনার মেয়াদ আনলিমিটেড। দেখেন না, গ্রামীণ ফোনে অনেক সময় অ্যাড করে আনলিমিটেড রিচার্জ, এভাবে বলে না? তো প্রধানমন্ত্রীর মেয়াদ কিন্তু এরকম আনলিমিটেড, যে পদের মেয়াদের কোনো শেষ নেই। ঠিক আছে কিনা? পদের মেয়াদের কোনো কি নেই, শেষ নেই। আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু 7ম-বারের মতো নির্বাচিত হয়েছেন। এখন যে উনি ক্ষমতায় আছেন না, উনি কিন্তু এইবার দিয়ে 7ম-বারের মতো কিন্তু এমপি হিসেবে সিলেক্টেড হয়েছেন, নির্বাচিত হয়েছেন কিন্তু। তাহলে প্রধানমন্ত্রী, আমরা তো খুব সম্ভবত জানি যে তিনি কিন্তু 4র্থ মেয়াদে প্রধানমন্ত্রী আছেন। আমি ভুল না বললে আমি জানি যে 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। 96-এর পরে কিন্তু আবার হয়েছিলেন 2008 বা 9-এর শুরুতে হলেন, তারপরে হলেন 2014-তে, আবার গিয়ে হলেন 2019-এ। তার মানে প্রায় 4র্থ মেয়াদে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মেয়াদ কিন্তু আনলিমিটেড। রাষ্ট্রপতি কিন্তু 2 মেয়াদ, বাট প্রধানমন্ত্রী যতবার খুশি ততবার হতে পারেন। এবং আমি বলেছি প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি, বা তাকে শপথ পড়িয়েছেন কে? তাকে শপথ পড়িয়েছেন কিন্তু রাষ্ট্রপতি। তাই প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চান, রাষ্ট্রপতির কাছেই কিন্তু তিনি কি করবেন, তিনি পদত্যাগ করবেন। এছাড়া পার্লামেন্টের সভাপতি আমরা কাকে দেখেছি? পার্লামেন্টের সভাপতি দেখেছি কিন্তু আমরা বন্ধুরা প্রধানমন্ত্রীকে দেখেছি। এবং মাথায় রাখবেন একটি বিষয়, যে প্রধানমন্ত্রী একটি সংখ্যাগরিষ্ঠ দল যখন জয়লাভ করলো, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, সেই দলের নেতাকেই কিন্তু কি বানানো হয়? সেই দলের নেতাকেই কিন্তু প্রধানমন্ত্রী বানানো হয়। এবং বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী বলা হয়ে থাকে কিন্তু প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী, এবং আমি বলেছি নির্বাহী বিভাগের মধ্যমণি কিন্তু কে? মধ্যমণি কিন্তু প্রধানমন্ত্রী। এবং মাথায় রাখতে হবে একটি কথা, যে পদাধিকার বলে প্রধানমন্ত্রী কিন্তু একনেক। আমরা যখন অর্থনীতি চ্যাপ্টারটা পড়ব তখন আমরা পড়ব ECNEC, একনেক। এই একনেকের প্রধান কিন্তু কে? এই একনেকের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। বা মন্ত্রিসভারও যখন বৈঠক বসে, সেই মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন কিন্তু প্রধানমন্ত্রী। কথা বুঝতে পেরেছেন? একনেকের প্রধান আমি কাকে বলেছি? একনেকের প্রধান বলেছি কিন্তু আমি প্রধানমন্ত্রীকে। এবং মাথায় রাখবেন যে মন্ত্রিসভার মন্ত্রী পরিষদের শীর্ষে থাকেন কিন্তু কে? প্রধানমন্ত্রীর শীর্ষে থাকেন। হ্যাঁ, এবং আমি বলেছি একটি কথা মাথায় রাখবেন, যে মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য কোথায় দায়ী থাকে? পার্লামেন্টের কাছে, সংসদের কাছে। মন্ত্রী পরিষদ তার কাজের জন্য কোথায় দায়ী থাকে? সংসদের কাছে কিন্তু দায়ী থাকে। ঠিক আছে। তাছাড়া আমাদের যে ইপিজেড রয়েছে, রপ্তানি সংক্রান্ত যে ইপিজেড ব্যবস্থা রয়েছে, সেই ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকারও প্রধান কিন্তু প্রধানমন্ত্রী আমরা মাথায় রাখবো। আমাদের বিনিয়োগ বোর্ড রয়েছে, আমাদের পর্যটন পরিষদ রয়েছে। হ্যাঁ,
তাছাড়া আমাদের কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদ রয়েছে, যেটাকে শুধু বলা হয় এনইসি, শুধু বলা হয় এনইসি। এটা অর্থনীতি চ্যাপ্টারতে আমরা ক্লিয়ার হয়ে যাব। একটা একনেক বলেছি, জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ বলা হয় একনিককে, আর জাতীয় অর্থনৈতিক পরিষদ বলা হয় শুধু এনইসি। হ্যাঁ, জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ একটা, আর শুধু জাতীয় অর্থনৈতিক কাউন্সিল। এই একনেক বা এনইসি এই দুটোরই প্রধান কিন্তু আমি বলেছি প্রধানমন্ত্রী, এবং তার বয়স সীমা আবারও বলছি 25 বছর। তিনি কিন্তু সংসদের কিন্তু তিনি নেতা। আর স্পিকার আমরা জানি খুব সম্ভবত তারও বয়স সীমা 25 বছর, তিনিও কিন্তু একজন এমপি, তিনিও কিন্তু একজন সংসদ সদস্য থেকেই তাকে স্পিকার মনোনীত করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবং মাথায় রাখতে হবে একটি কথা, যে জাতীয় সংসদের সভাপতি কিন্তু স্পিকার। আর আমি বলেছি এমপি মন্ত্রী যদি হতে চায় তাদেরও বয়স কত হতে হবে? 25 বছর হতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন অরাজনৈতিক অংশ পড়ালেন না। অরাজনৈতিক অংশ আমরা পড়ব এই লেকচারের মধ্যে না, আমাদের প্রশাসনিক স্তর বিন্যাসে একটি ক্লাস আছে, প্রশাসনিক কাঠামো রয়েছে। আসলে কিভাবে আপনি বিসিএস থেকে ম্যাজিস্ট্রেট থেকে কিভাবে আপনি এসি ল্যান্ড হলেন, কিভাবে আপনি ইওনো হলেন, একদিন কিভাবে ডিসি হলেন, একদিন বিভাগীয় কমিশনার, সর্বোচ্চ পদের সচিব, ঠিক আছে, সর্বোচ্চ পূর্ণাঙ্গ সচিব হয়ে গেলেন, এবং সচিব হওয়ার পরে আপনি কিভাবে মন্ত্রীকে সাহায্য করছেন। কারণ আমি বাংলাদেশে পড়াবো মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মন্ত্রী, কিন্তু মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কিন্তু সচিব। কারণ মন্ত্রী আমি বন্ধন আমি চাইলে 25 বছর হয়ে গেছে, আমি চাইলে এখন মন্ত্রী হতে পারবো, তাই কি না? কিন্তু কি অভিজ্ঞতা আছে আমার মন্ত্রিত্ব বা দেশকে চালানোর জন্য? তাই মাথায় রাখবেন যে ওই যে সচিব, যিনি কিন্তু মাঠ পর্যায় থেকে উঠে চলে গিয়েছেন, মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে যিনি চলে গিয়েছেন, একসময় ইওনো একটা উপজেলার দায়িত্ব পালন করেছেন, একসময় জেলার দায়িত্ব পালন করবেন ডিসি, একসময় বিভাগের দায়িত্ব বিভাগীয় কমিশনার। ঠিক আছে, এমনি তো তার চুল পাকেনি, তাই কি না? অনেক অভিজ্ঞ। তাহলে মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মন্ত্রী, বাট মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কিন্তু সচিব, যাদেরকে আমরা আমলা বলি, লালফিতার দৌরাত্ম। যাই হোক, এগুলো পরবর্তী কোনো না কোনো লেকচার আসবে, সেগুলো লেকচারে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকের ক্লাস শেষ হলো, লেকচার 15 শেষ হলো। আগামী শনিবার আমরা লেকচার 16তে প্রবেশ করব। এখন আমাদের আর অত বড় বড় লেকচার নেই, মজা করে করে আমরা পড়বো, ক্লাসে পড়া তৈরি করব। ক্লাসটি কেমন লেগেছে সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বুঝতে পেরেছেন? এবং মাথায় রাখবেন, আপনারাই আমার প্রাণ শক্তি, আপনাদের শক্তি বলেই আমি ক্লাস পরিচালনা করি, এবং চেষ্টা করি যে অন্তত আপনাদেরকে ভালো একটা ক্লাস দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। দেখা হবে না আবারও 1-2 দিন। আমি চেষ্টা করব কালকে একটা সাম্প্রতিক ক্লাস নেওয়ার, ঠিক আছে? যদি নিতে পারি তাহলে আমি সকালে আমি জানিয়ে দিব আর কি আপনাদেরকে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটুক পড়িয়েছি, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, আমি কিন্তু পিডিএফ এটার আপলোড আজকে দেইনি বন্ধুরা। আমি আগামীকালকে, আমার পিসিতে একটু সমস্যার কারণে আজকে পিডিএফটা আপলোড দিতে পারিনি। আগামীকালকে আমি লেকচার এই যে 15 আলোচনা করলাম, 15 এবং পরবর্তী যে লেকচার 16, এর দুটারই পিডিএফ আমি আপলোড করে দিব কালকে। কথা বুঝতে পেরেছেন? যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।